জীবনে এমন আনরোম্যান্টিক ছেলের পাল্লায় পড়বে জানা ছিল না জান্নাতের। আস্ত নিরামিষ মার্কা পুরুষ দেখি উনি। আল্লাহ, কতগুলো মনে মনে বলে মাথায় হাত দেয় জান্নাত। জান্নাত তোয়ালে বাড়িয়ে জিজ্ঞাসা করে, এত বেলা করে ঘুমানোর কারণ কি হুম? আম্মু কখন ধরে ডেকে যাচ্ছেন? আহনাফ ঘুম ঘুম চোখে রান্নাঘরে গিয়ে দাঁড়ায়। হাই তুলতে তুলতে চোখ পিটপিট করে তাকায় তার মায়ের দিকে। দিয়ার মুখে লজ্জার ছাপে স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু কারণ কি? চারিদিকে চোখ বুলে বুঝতে পারে সব গন্ডগোলের পেছনে জান্নাত। ভেতরে ভেতরে রাগ এসে ভিড় জমায়। আহনাফ চোখ ঘুরিয়ে জান্নাতের দিকে তাকিয়ে রুমে যেতে যেতে বলে, একটু রুমে আসুন। জান্নাত ঠোঁটে হাসি চেপে রুমের দিকে পা বাড়ায়। রুমে প্রবেশ করে রুমের দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করা দেখে আহনাফের রাগ যেন হাওয়ায় মিলিয়ে যায়। তুতলাতে তুতলা জিজ্ঞেস করে, দরজা বন্ধ করেছেন কেন? আমার সুবিধার্থে। তো মিস্টার, কি জন্য ডেকেছিল বলো? আহনাফ পুনরায় তুতলাতে তুতলাতে বলে, আপনি আম্মুকে কি বলেছেন? জান্নাত কোমর হেলেই দুলে আহনাফের দিকে এগিয়ে যেতে বলে, শোনার জন্য যতটা আগ্রহ ততটা প্রস্তুতি নিয়েছ তো? কি ভয়ঙ্কর দেখাচ্ছে জান্নাতকে। মনে হচ্ছে রূপের জালে ফাঁসিয়ে কারাগারে আটকিয়ে ভালোবাসার দিবারাত্রি দিয়ে ছারখার করে মারবে আহনাফকে। আহনাফ ভয়ে জড়সড় হয়ে ভীত গলায় বলে, আমার কাছে আসার চেষ্টা করবেন না। একটা অসহায় নিরীহ পুরুষকে এভাবে ট্রল করতে পারেন না। আহনাফের কথায় জান্নাত খিলখিল করে হেসে ওঠে। গোলাপি রাঙা ঠোঁটের ফাঁক যেন মুক্তোর মালা ঝিলিক মারছে। কি অমায়িক তার হাসি! যে কোনো পুরুষের এই হাসিতে ফাঁসি হওয়ার আশঙ্কা নিশ্চিত রয়েছে। আহনাফের ভয়কে ফাঁকা করে এই মুক্ত ছড়ানো হাসি একটু একটু করে ভেতরে জায়গা নিচ্ছে বলে মনে হচ্ছে। ঘরের অবসান ঘটিয়ে জান্নাত বলে, সকালবেলা তুমি সালাত আদায় করে রুমে ফেরার পর আমি গোসল সেরে আম্মুর কাছে গিয়েছিলাম। সদ্য গোসল করেছি বলে আম্মু হয়তো সামথিং কিছু নিয়েছেন। তোমাকে দেখে যেমন লজ্জা লজ্জা ভাব দেখিয়েছেন তেমনভাবেই তখনও রিয়াক্ট করেছেন। যাই হোক, তারপর আমি লাজুক লাজুক মুখে আম্মুকে বলি এই শাড়িটা পরিয়ে দিতে। আম্মু খুশি মনে তাই করলেন। বলতে হবে আম্মু খুব রোম্যান্টিক। দেখো কত সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছেন আমায়। আহনাফ চোখ দুটোকে হাতের তালুর দ্বারা ঢেকে নিয়ে বলে, আপনি আমার মান সম্মান সব শেষ করে দিলেন। কেমন নির্লজ্জ আপনি! ছি! কি বললে? আমি নির্লজ্জ? নির্লজ্জের কিছুই দেখনি এখনো, আর এতে আমাকে নির্লজ্জ বলছো? আপনি নির্লজ্জ, আর একবার নির্লজ্জ বলেছ তো আমার চেয়ে বেশি নির্লজ্জ আর কাউকে দেখবে না। ছি! লজ্জা করছে না নিজেকে নির্লজ্জ প্রমাণ করতে? আপনি নিজেকে নিজে প্রমাণ করছেন, আর আমি বললেই দোষ? জান্নাত নীরবতা পালন করে আরো এক পা এগিয়ে গিয়ে আহনাফের আরেক হাত জান্নাতের কোমরে রাখতেই আহনাফ কেঁপে ওঠে। আহনাফের হৃদয়ে ধামধাম ঘন্টি বাজতে শুরু করে। অদ্ভুত শিহরণ বয়ে বেড়াচ্ছে তার দেহ জুড়ে। গলা শুকিয়ে আসছে, চোখে তার এখনো হাত রাখা, আর আগেও হাত সরানোর সাহস হচ্ছে না। চোখ মেলে তার সামনে রমণীকে দেখার সাহস তো আরো আগেই হারিয়ে ফেলেছে। কিছু বলার জন্য তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো কথা বের হচ্ছে না। এর মাঝে আহনাফের গোলাপি আর লাল রঙা কাপা ঠোঁট জান্নাতের ঠোঁটের আয়ত্তে নিয়ে নেয়। আহনাফ পুরো বরফ হয়ে জমে যাচ্ছে। কি হচ্ছে তার সাথে? এক নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে আহনাফ আর জান্নাত। জান্নাত পরম আবেশে জড়িয়ে ধরে আহনাফকে। মিনিট পার হতেই আহনাফ চোখ থেকে হাত সরিয়ে জান্নাতকে তার থেকে আলাদা করে দাঁড় করায়। লজ্জায় উভয়ের পুরো মুখমণ্ডল লাল হয়ে গিয়েছে। জান্নাত ভেবেছে আহনাফ হয়তো বকা ঝকা শুরু করবে, কিন্তু তা না করে আহনাফ রুম থেকে বেরিয়ে গেল। জান্নাতের মনে আনন্দের জোয়ার বইতে শুরু করে। নিজের ভালোবাসার মানুষের ওপর নিজের এমন রাজত্ব ভাবতেই কেমন আনন্দ লাগে। এত তাড়াতাড়ি এই নিরামিষ মার্কা প্রেমিক পুরুষকে জব্দ করা যাবে এটা ভাবেনি জান্নাত। রোম্যান্টিক না হয়ে যাবে কোথায়? আহনাফ ছাদে উঠে পায়চারি করছে। তার শরীর এখনো কাঁপছে। এই প্রথম কোনো নারী এত ঘায়েল করে তাকে স্পর্শ করেছে। এর জন্যই কি তার হৃদয়ের ধুকপুক এত বেড়ে গিয়েছে? এই ভয়ঙ্কর মেয়ে একটা মুহূর্তে আহনাফের পুরো দেহ জুড়ে তোলপাড় করে তুলেছে। জাফরিন চিন্তিত অবস্থায় ফিরে আসছে। দুপুরে খাবারও ঠিকমতো খায়নি। কেন জানি খুব কান্না করতে ইচ্ছা হচ্ছে। জিসানের দেয়া শর্ত তার যে মেনে নিতেই হবে, তাছাড়ার উপায় নেই। এদিকে কাউকেই এই বিষয়ে কিছু বলা যাবে না, কিন্তু কাউকে না জানিয়ে কি করে এত একটা সিদ্ধান্তের পূর্ণতা দেবে জাফরিন? এটা কোনোভাবেই সম্ভব নয়। আজ থেকে 19 বছর আগে তার মাও ঠিক
এইভাবে বিয়ে নামক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কিন্তু কোথাও ছিল তার বাবা আর কোথাও জিসান। দুজনের মাঝে কত পার্থক্য। তার মায়ের কাছে তো দুঃখ নামক বাতাস আসলেও তার বাবা ঢাল হয়ে দাঁড়াতো। তার মায়ের সংস্পর্শে এসে তার বাবা নিজেকে কত পরিবর্তন করে নিয়েছিলেন। তার বাবা এমন একজন পুরুষ ছিলেন যা স্মৃতি নিয়ে তার মা বছর একাকিত্বভাবে কাটিয়ে দিচ্ছে। কিন্তু জিসানের কথা ভাবতে জাফরিন জড়সড় হয়ে কাঁদতে শুরু করে। আর ভাবতে পারছে না, আর কান্নাগুলোকে আটকে রাখতে পারছে না। জাফরিন অনেকবার ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে জিসানকে সে বিয়ে করবে। এটাই ছিল জিসানের শর্ত। জাফরিন জিসানের শর্ত মেনে নিয়েছে ঠিক, কিন্তু তার একটি শর্ত জিসানের সামনে পেশ করে। এতে জিসান রাজি হলেও ভেতরে ভেতরে সেও অনেক চিন্তায় পড়ে যায়। কারণ জাফরিন কোনো স্বাভাবিক শর্ত রাখেনি। সবচেয়ে বেশি অবাক হয়েছে জাফরিনের আসল পরিচয় পেয়ে। সব মিলিয়ে জিসান আর জাফরিনের লুকিয়ে বিয়ে করা শুধু জাফরিনের পরিবারে ঝড় বয়ে আনবে না, পাশাপাশি জিসানের পরিবারেরও খুব বড়সড় ঝড় বয়ে আনবে। জাফরিন নফল সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করে। সারাদিনও জাফরিনের রুম থেকে বের হয়নি। রাতে আহনাফ বাসে ফিরলে জাফরিন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আহনাফ জাফরিনের রুমে এসে জিজ্ঞাসা করে, এই অসময়ে গরমের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকার কারণ কি? আহনাফের প্রশ্নের জবাবে জাফরিন বলে, আমি ভালো নেই তাই। আহনাফ জাফরিনের স্বভাব সঠিকভাবে বুঝতে না পেরে বলে, ও আচ্ছা, তা এসি অন করা কেন? আমি কি এসি বন্ধ করে দিব? জাফরিন হ্যাঁ বলে দেয়। আহনাফ এসি বন্ধ করে চলে যায়। খাবারের সময় জাফরিনকে ডাকলে জাফরিন রুম থেকে বেরিয়ে সোজা আহনাফের রুমে যায়। সেখান থেকে বেরিয়ে আবার রুমে চলে যায়। এতে সবাই অবাক হলে আহনাফ জানায় জাফরিন অসুস্থ। দিয়া অস্থির হয়ে উঠেছে তার মেয়ে অসুস্থ শুনে। দ্রুত খাবারের টেবিল থেকে উঠে জাফরিনের জন্য খাবার রেডি করে ওষুধপত্র সাথে নিয়ে জাফরিনের রুমে পা বাড়ায়। দিয়া গিয়ে বাস্তবতার সাথে জাফরিনের গায়ে হাত দিয়ে পরীক্ষা করতে থাকে। ব্যস্ত মুখে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা তোর? কোথায়? কিছু না তো। এত অস্থির হয়েও না, আমি ঠিক আছি। মিথ্যা বলার কি আছে? আমাকে আহনাফ বলেছে যে তুই অসুস্থ। ভাইয়াকে আমিই বলেছিলাম, এখন ভালো ফিল করছি। এই বলে জাফরিন তার মাকে জড়িয়ে ধরে। কান্নাগুলো দলা পাকিয়ে আসছে, তবুও কাঁদছে না জাফরিন। কারণ তার মায়ের খুশিতে সে কি করে কাঁদে? তার মায়ের মনে যেন কোনো প্রকার সন্দেহ সৃষ্টি না হয়, তাই তার রাতের খাবার খেতে হলো। খাবার খেয়ে বেলকনিতে অনেক সময় পার করে তার মায়ের রুমে যায়। শেষবারের মতো তার মায়ের লেখা ডায়েরিটা পড়ে। গত 2 দিন আগে লেখা, দেখতে দেখতে আপনার আর আমার রাজপুত্র অনেক বড় হয়ে গিয়েছে। আগামীকাল তার বিয়ে। আমার কত আশা ছিল আপনি আর আমি একসাথে দাঁড়িয়ে থেকে আমাদের রাজপুত্রের এবং রাজকন্যার বিয়ে দিব, কিন্তু তার হলো না। আপনি আসলেন না ফিরে। আমি আমার ভালোবাসার অব্যক্ত রেখেছি বলে আপনি আমার ইচ্ছেগুলো অপূর্ণ রেখেছেন। খুব অভিমান হয় এখনো, কিন্তু এখন আর অভিমান জমিয়ে রাখি না। জানেন তো, আপনি ছাড়া আমার এই অভিমান ভাঙানোর মতো কেউ নেই। অব্যক্ত ভালোবাসার গল্পে আপনাকে ছাড়া এই দিয়া একদম অপূর্ণ। প্লিজ ফিরে আসুন, আজ আপনার অপেক্ষায় রয়েছে এই মহারানী। জাফরিন ঠোঁটে ঠোঁট চেপে কান্নার শব্দ আটকে রাখলেও তার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে চোখের লোনা জল। পৃষ্ঠার কিঞ্চিত জায়গাতে কাপা হাতে জাফরিন লিখে, বাবা ফিরে আসবেন, নিশ্চয়ই আসবেন, ইনশাল্লাহ। আমার প্রতি কষ্ট না রেখে দোয়া করি আম্মু, যদি মন থেকে চাও তো আমি ফিরে আসবো ইনশাল্লাহ। ইতি, তোমাদের রাজকন্যা। সকাল 8টা বাজতেই জাফরিন সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। জাফরিন বাইরে আসতে একটা গাড়ি তার সামনে হাজির হয়। ভেতর থেকে দরজা খুলে দিলে জাফরিন তাকিয়ে দেখে জিসান বসে আছে। হোয়াইট আর ব্ল্যাক রঙের স্যুট পরিহিত, মাথার লম্বা চুলগুলো জেল দিয়ে সুন্দর করে সেট করা, হাতে ব্ল্যাক ঘড়ি, চোখে কালো চশমা, একদম ফিটফাট হিরো হিরো। জাফরিনের চোখ ছলছল করে ওঠে। জীবনসঙ্গী নিয়ে এক অন্যরকম স্বপ্ন ছিল জাফরিনের চোখে। আধুনিক যুগের হিরো তার স্বামী হোক এমনটা কখনোই চায়নি জাফরিন, কিন্তু আল্লাহ তাআলা কি কুদরতি ফয়সালাই না করেছেন তার জন্য। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে ওঠার পর থেকেই কেন যেন বুক ফেটে কান্না আসছে। জাফরিন নিজেকে নিজের শক্ত করে ধরে রাখলেও চোখ থেকে অবিরাম পানি পড়ছে। প্রফেসর স্যার অর্থাৎ ফখরুল আলম বিয়ের ব্যবস্থা করেছেন। বড় আশা নিয়েছিল তার মেয়ের বিয়ে যেভাবেই হোক ভেঙে দিবেন, কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না।
কান্তা একটু হতাশ হয় না, কেননা এই 2 দিনে আল্লাহর ফয়সালার প্রতি তার অগাধ বিশ্বাস হয়ে গেছে। বিপদে ধৈর্য ধরাও শিখে গেছে। অলৌকিকভাবে যেন ধৈর্য ধরার ক্ষমতা পেয়েছে কান্তা। সে তার রুমে ঠান্ডা মাথায় বসে বসে বই পড়ছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে ফখরুল আলমের বাড়িতে। একটু আগেও হাসির রোল বয়ে বেড়াচ্ছিল এমপির এবং তার সাথে থাকা লোকজনদের মুখে। চিন্তা অস্থির হয়ে উঠেছিল কান্তার বাবা মা। ভেবেই পাচ্ছে না কি থেকে কি হয়ে গেল। বধূর সাজে ঘোমটার আড়ালে দাঁড়িয়ে আছে জাফরিন, তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে জিসান। আমির চৌধুরী মাথা ফেলে দিয়েছেন এতক্ষণে। তার ছেলে এমন একটা কাজ করে বসবে কখনো ভাবিনি আমির চৌধুরী। এমপি তার গার্ডদের দ্বারা হুমকি দিতে আসলে জিসান বাঁকা হাসি দিয়ে হাত উঁচু করে সবাইকে থামিয়ে দিয়ে বলে, ওয়েট, সিনেমা তো শুরু হয়েছে, মূল টপিক এখনো বাকি। আর এমপি সাহেব, আপনার মোটা মাথায় এবার তো এই প্রশ্ন আসুক যে আপনার ছেলের জায়গায় আমি আসলাম কি করে? আর আমি যদি এখানে থাকি তাহলে আপনার ছেলে এখন কোথায়? সাবধানে আমার কাছে আসবেন। আমার কাছে আসলে যদি আপনার ছেলের প্রাণ চলে যায়, সো বি কেয়ারফুল। এমপি চেঁচিয়ে উঠে বলে, আমার ছেলে কোথায়? আমার ছেলের যদি কিছু হয় আমি তাহলে কিছুতেই তোমাদেরকে ছাড়বো না। উফ আঙ্কেল, গলা নিচু করে কথা বলুন। উঁচু গলায় আপনাকে স্যুট করে না। আপনি আমাকে নিয়ে ভাববেন না। এই জিসান চৌধুরী এত কাঁচা খেলোয়াড় নয় যে আপনার ধমকিতে জিসান চৌধুরী থরথর করে কাঁপবে। সময় নষ্ট না করে দেশ ছেড়ে পালান, না হয় আর 3 ঘন্টার মধ্যে আপনি ইঁদুরের খাঁচায় বন্দী হয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়বেন। জিসানের কথা বলা শেষ না হতেই এমপির ফোনে কল আসতে শুরু করে। হাইকমান্ডের থেকে কল এসেছে। রিসিভ করতে জানায় তাকে এমপি পদ থেকে বরখাস্ত করা হয়েছে। হোম মিনিস্টার থেকে কল করে যায় না তাই বলে ফোন কেটে দেয়। এমপির চোখে মুখে সব ঘোলাটে লাগছে। অট্ট হাসিতে জিসান বলে ওঠে, কে সব ঘোলাটে লাগছে? আসুন পরিষ্কার করে বলি। এই বলে জিসান পকেট থেকে ফোন বের করে তাজা তাজা নিউজ দেখাতে শুরু করে। খবরের মূল টপিক, এমপির কালো কুকর্ম সব ফাঁস। তার ছেলে কিপটিজিং, নারী ধর্ষণের মামলায় এবং অবৈধ দ্রব্য সহ্য হাতে নাতে ধরা পড়েছে। এখন বর্তমানে জেলের ভিতরে বসে হাওয়া খাচ্ছে। ইতিমধ্যে এমপিকে 3 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। এমপি তো হুশ উড়ে গেছে এই খবর দেখে। কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে ছুটতে শুরু করে। আমির চৌধুরী দাঁড়িয়ে কড়া গলায় জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করলে? ড্যাড, আমি ডিসিশন নিয়েছি এখন থেকে আর কোনো অন্যায় হাত দিব না। যাই হোক, পরবর্তী কথা আমার বাসায় ফিরে এসে বলবো, ওকে? তোমাকে ফ্রিডম দিয়ে আমি বড় অন্যায় করে ফেলেছি মনে হচ্ছে। কারেক্ট ড্যাড, তবে তোমার ফ্রিডম আমি সঠিকভাবে কাজে লাগাতে পারিনি, তাই আই এম সো সরি। তবে হ্যাঁ, এখন থেকে আমি পূর্ণ চেষ্টা করব তুমি ফ্রিডম দাও বা না দাও। এনিওয়ে, তোমার বৌমাকে ঘরে তোলার ব্যবস্থা করো গিয়ে। আমির চৌধুরীর আগে গজগজ করতে করতে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে বাইরের গেস্ট সবাই চলে যায়। ফখরুল আলম আবেগে আপ্লুত হয়ে হাঁটু গেড়ে বসতে গেলে জিসান ফখরুল আলমের বাহুতে ধরে দাঁড় করিয়ে দেয়। ফখরুল আলম বারবার ধন্যবাদ দিতে গিয়ে শুরু করে। জিসান মাথা না করে বলে, আমাদেরকে ধন্যবাদ দিবেন না, জাফরিনকে দিন। আর হ্যাঁ, যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। এখন আমরা বিদায় নিচ্ছি। জাফরিন কান্তার সাথে তার মায়ের সাথে দেখা করে এসে গাড়িতে বসে। গাড়িতে বসতে জিসান জিজ্ঞাসা করে, হোয়াট ইজ দিস? তুমি এমন কালো প্যাকেট হয়ে এসেছো কেন? আজকে কি এভাবে নিজেকে ঢেকে রাখতে হবে? জি অবশ্যই। বিরক্তকর একটা মুড করে জিসান গাড়িতে গায়ে দিয়ে দেয়। জাফরিন বাইরের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে কয়েক ঘন্টা আগের কথা। জাফরিন গাড়িতে বসেই জিসান কোথাও কল করে বলে, সময় শুরু হয়ে গেছে, তোমরা তোমাদের কাজ শুরু করো। কল কাটতেই জাফরিন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কিসের কাজ করতে বললেন? জিসান তার চোখ থেকে চশমাটা খুলে জাফরিনের চোখের পর্দা নিজ হাতে সরিয়ে দিয়ে বলে, ভয় পাওয়ার কিছু নেই, সৃজনের আসল বিয়ের ব্যবস্থা করছি, সাথে তার বাবা আছে। জাফরিন বোকা বনে যায় এমন উত্তর শুনে। পুরো জার্নিতে শুধু একবার গাড়ি থেমেছে। একটি মেয়ে এসে অনেকগুলো শপিং ব্যাগ এনে গাড়িতে রাখে। তারপর সোজা ফখরুল আলমের বাড়িতে। জাফরিন কান্তার রুমে গেলে কান্তা দৌড়ে এসে জাফরিনকে জড়িয়ে ধরে। পেছন থেকে 2-3 জন মহিলা এসে রুমে ঢুকলো, হাতে সেই শপিং ব্যাগগুলো। তড়িঘড়ি করে জাফরিনকে সোজা সাজাতে শুরু করে। নির্দিষ্ট সময় তাকে নিচে নিয়ে আসা হয়। বিয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জাফরিনের সামনে বরবেশে একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ আলাদা কারুকাজে খচিত আবরণ দ্বারা ঢাকা। জাফরিন চিন্তিত হয়ে পড়ে, এই পর্দার আড়ালে আসলে কে? ভয় ভেতরে ভেতরে পুরো গ্রাস করে নিচ্ছে।
জিসান যদি প্রতারণা করে ভাবতেই বুকটা দুরুদুরু করে উঠছে। জাফরিনকে স্বাক্ষর করতে বলা হলে জাফরিন চুপ করে বসে থাকে। এতে বরযাত্রীদের মনে কোনো সংশয় কাজ করল না। বর এগিয়ে জাফরিনের কানের কাছে মুখ নিয়ে বলে, যথাসম্ভব তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। তার আগে যদি কোনো গড়বড় হয়ে যায় তাড়াতাড়ি শেষ করো। জিসানের কথা শুনে জাফরিনের মন শান্ত হয়। কেন যেন এক মুহূর্তের জন্য সব কষ্ট, আফসোস, ভয়ভীতি দূর হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য জিসানের প্রতি জন্ম হয় অগাধ বিশ্বাস। জাফরিন গুটি গুটি অক্ষরে স্বাক্ষর করে দেয়। জিসানও তাড়াতাড়ি স্বাক্ষর করে দেয়। পরবর্তীতে বিবাহের সম্পূর্ণ কাজ সম্পন্ন হলে জিসান তার মাথা থেকে পাগড়ি বোঝা নামিয়ে নেয়। সবাই জিসানকে দেখে অবাক। আমির চৌধুরী জিজ্ঞাসা করল, কান থেকে তুমি কেন বিয়ে করলে? জিসান মুখে হাত দিয়ে বলে, ছি, কি বলছো ড্যাড? আমি কান্তাকে কেন বিয়ে করব? আমি বিয়ে করেছি আমার ভালোবাসাকে, আর আমি যাকে ভালোবাসি সে কান্তা নয়, সে হলো জাফরিন। আমির চৌধুরী জাফরিনের দিকে এগিয়ে যেতে শুরু করলে জাফরিন সামনে জিসান এসে দাঁড়ায়। ড্যাড, ওর সাথে তোমাকে পরে পরিচয় করে দেব ওকে। নিমিষে সব নিস্তব্ধ হয়ে যায়। গাড়ির ধকলে জাফরিনের ঘোর কাটে। জাফরিন তাকিয়ে দেখে এইমাত্র ওভারব্রিজ থেকে গাড়ি নিচের দিকে নামছে। জিসান এখনও চোখ বন্ধ করে হেলান দিয়ে আছে। জাফরিন আর চোখে দেখছে জিসানকে। হঠাৎ জিসান বলে ওঠে, এভাবে কি দেখছো? জিসানের এমন প্রশ্নে জাফরিন চোখ ঘুরিয়ে সামনের দিকে দৃষ্টি দিয়ে বলে, আসলে আমি দেখছিলাম আপনি জেগে আছেন কিনা। জিসান এবার চোখ খুলে বলল, আমি জেগে আছি তো। জাফরিন তোতলাতে তোতলাতে বলে, আমার দ্বিতীয় শর্ত। জিসান সোজা হয়ে বসে বলে, সেটা পূরণ হয়ে গেছে। বিশ্বাস না হলে তোমার বাসায় গিয়ে দেখতে পারো। জাফরিন খুশি হয়ে বলে, সত্যি আমাকে বাসায় ফিরে যেতে বলছেন? হ্যাঁ, নিশ্চয়ই। জাফরিন যেন খুশিতে কথা বলতেই ভুলে গিয়েছে। জিসান ড্রাইভারকে বলে দেয় জাফরিনদের বাসার কাছে নিয়ে যেতে। বাসার সামনে আসতেই জিসান বলে, নেমে পড়ো, তোমার বাসা এসে গেছে। জাফরিন হিজাবের নিচ থেকে হাত বের করে জিসানের দিকে এগিয়ে দেয়। হাতে তার সেই কার্ড। জিসান ফাঁকা এসে বলে, পুরো জিসান চৌধুরীকে নিজের করে নিয়েছ, আর এখন আমাকে আইডেন্টিটি দিতে এসেছ? জাফরিন মাথা লজ্জায় নিচু করে ফেলে। জাফরিন গাড়ি থেকে নেমে সিটে কার্ডটি রেখে চলে যায়। গেটের ভিতরে প্রবেশ করতেই কেমন একটা গমগমে ভাব আভাস পাচ্ছে জাফরিন। দারোয়ান চাচা এগিয়ে এসে বড়সড় চোখে ঠোঁটে হাসি ফুটে বলে, আপামনি, খবর পাইছেন? বড় সাহেব তো ফিরে আইছে। জাফরিনের চোখ ছানা বড়া হয়ে গেল। খুশিতে যেন তার সকল ইন্দ্রিয় কাজ করতে ভুলে বসেছে। অতি খুশিতে পাথরের মতো হয়ে গেছে জাফরিন। পা নাড়াতে পারছে না। উপরে যাবে কোন সাহসে? সকালবেলার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আকাশ পাতাল ফারাক। গাড়ির ড্রাইভার এগিয়ে এসে বলল, আপুমনি, সকালবেলা 9টা নাগাদ আপনাকে বাসা সবাই খোঁজ করছিল। আমাকে তো মেলা কথা শোনাইছে আপনার খোঁজ দিতে পারিনি বলে। আমি ভাবছিলাম এত বছরের চাকরি এবার নিশ্চয় যাইব। হুট করে বড় সাহেব আসলেন। ওনারে খুব সম্মানের সহিত বাসা পর্যন্ত দেয়া যায় কয়েকজন লোকেরা, তারপর সবে উপরে চলে যায়। আপনি তাড়াতাড়ি উপরে যান আপামনি। জাফরিন মাথা নাড়িয়ে সাইডে উপরে উঠতে শুরু করে। খুব বড় সড়ো ঝড় বইবে নিশ্চয়ই। জাফরিন কলিং বেল চাপলে জানাতে সে দরজা খুলে দেয়। জাফরিন সবাইকে পাশ কাটিয়ে উপরে উঠে সোজা তার রুমে চলে যায়। সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। রুমে গিয়ে বিয়ের সাজ, গহনাগাটি, পোশাক খুলতে শুরু করে। কোনো রকমে সবকিছু কাভার্ডে রেখে ফ্রেশ হয়ে সালোয়ার কামিজ পরে নেয়। বিপত্তি ঘটে চুল নিয়ে। এই পার্লারের মহিলারা এমনভাবে চুল বেঁধেছে, ক্লিপ, ছোট ছোট পিন খুলতে খুলতে জাফরিনের হাত ব্যথা হয়ে গেছে। আসলে সমস্যাটা আর একটু ইজি হয়ে যেত, কিন্তু জাফরিনের চুল অধিক লম্বা হওয়ার ফলে পার্লারের মহিলারা খুব গর্জিয়াসভাবে চুল বেঁধে দেয়। চুল প্রায় অর্ধেক খোলা হলে দরজায় নক করার আওয়াজ আসে। জাফরিন হালকা করে ঘোমটা টেনে দরজা খুলে দেয়। জান্নাত এসেছে। প্রশ্নবোধক চাহনিতে জান্নাত তাকিয়ে বলে, কোথায় ছিলি তুই? আম্মু আর তোর ভাইয়া কত চিন্তায় পড়ে গিয়েছিল জানিস? নানা ভাই তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখন পরিস্থিতি কেমন? এভাবে প্রশ্ন করছে যেন তুই আগে থেকে সবকিছু অবগত। জাফরিন সন্ধিহান দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায়। জান্নাত বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলে, নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তুমি যাও, আমি আসছি। আর একবার তুমি করে বললে কোনো কথাই বলবো না। আর হ্যাঁ, তুই এক্ষুনি আমার সাথে যাবি। এই বলে জান্নাত টানতে টানতে জাফরিনকে নিচে নিয়ে আসে। জাফরিন এলোমেলো চোখে সামনের দিকে দৃষ্টি দেয়। সোফায় অগোছালো হয়ে বসে আছে ফর্সা চিকন চাকন একজন পুরুষ। গাল ভর্তি দাড়ি, একটু রোগা রোগা টাইপের দেখাচ্ছে। এই পুরুষও কি তার বাবা? ভাবতে ভেতরে দুমড়ে মুচড়ে ওঠে।
চোখের পলক ফেলে চোখ উঠিয়ে তাকায় তার মায়ের দিকে। দিয়াকে প্রচণ্ড রকমের খুশি দেখাচ্ছে, মনে হচ্ছে আজ সে এক জান্নাত হাতে ফিরে পেয়েছে। ধীর পায়ে হেঁটে হেঁটে সফওয়ানের ঠিক সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে কাঁপা কাঁপা হাতে স্পর্শ করে সফওয়ানের 2 হাত, বাবার 2 হাত, নিজের 2 হাত চোখে রেখে ফুপে কেঁদে ওঠে। নীরবে কেঁদে যাচ্ছে সফওয়ান, তাদের সাথে সাথে গোটা পরিবার। সফওয়ান জাফরিনের হাত দুটিকে শক্ত করে ধরে টেনে জাফরিনকে জড়িয়ে ধরে। কান্না বিগলিত কণ্ঠে সফওয়ান বলে, আমি বলেছিলাম না আমার রাজকন্যা আমার মতো দেখতে হবে? দেখেছ, আমার রাজকন্যা একদম আমার জেরক্স কপি। দিয়া নিজের চোখের পানি মুছে নিয়ে ফিক করে হেসে মাথা উপর নিচ করে সায় দেয়। সবাই ছোটখাটো গল্প জুড়ে বসল। জাফরিন পুরো সময় জুড়ে সফওয়ানের কাঁধে মাথা রেখে বাবার পরম ভালোবাসার স্বাদ উপভোগ করছে। মাগরিবের আজান হলে সবাই সালাতাদের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সন্ধ্যার পরপর আদিব, তাবাসসুম, আরমান বাসে এসে উপস্থিত হয়। সারা সন্ধ্যা জুড়ে ঈদ সময় কাটিয়েছে সবাই। প্রথমত সফওয়ানের ফিরে আসতে, দ্বিতীয়ত তাবাসসুম আর আরমানের কোল জুড়ে নতুন মেহমান চলে আসতে। ইশারের আজানের ধ্বনি শেষ হতেই জান্নাত আহনাফকে ডেকে ফোনে একটা ভিডিও দেখায়। আহনাফ ভিডিও দেখে পুরো স্তব্ধ হয়ে গেছে। সে কি সত্য দেখছে? জাফরিন এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি দেখছো তোমরা? আহনাফ জাফরিনের দিকে এগিয়ে ফোন দেয়। ফোনের ভিডিওতে তাজা নিউজে বলছে 4 ঘন্টা আগে বিখ্যাত বিজনেসম্যান আমির চৌধুরী দুর্ঘটনাবশত ট্রেনের চাপায় নিহত হয়েছে। সাথে যিনি গাড়ি ড্রাইভ করছিল সেও ট্রেনের চাপায় নিহত হয়েছে। একই দিনে দুজন বড় বড় নাম করা ব্যক্তির এমন অধপতন ঘটল, সারা দেশ জুড়ে এক প্রকার কানা ঘোষা শুরু হয়েছে। সবার মুখ জুড়ে হাহাকার চলছে। অধিকাংশ মানুষের চোখ জল, মুখে হাসি। তারা যেন এই দিনের অপেক্ষাই করে আসছে বহু বছর ধরে। খাবারের পর্ব শেষ হয়ে গেলে জাফরিন রুমে এসে বিছানায় বসতেই জান্নাত আর আহনাফ জাফরিনের রুমে এসে হাজির হয়। তাদের ভাগভঙ্গি দেখে জাফরিন শুকনো একটা ঢোক গিলে জোরপূর্বক হাসিতে বলে, তোমরা এখানে? কিছুর প্রয়োজন? শক্ত কণ্ঠে আহনাফ জবাব দেয়, হ্যাঁ প্রয়োজন, অনেক প্রশ্নের প্রয়োজন। আব্বু, বাবা, নানা ভাই, মামা সবাই ভাবছেন বাবা ফিরে আসার পেছনের মূল কারণ আমি, কিন্তু আমি জানি এর পেছনে তুমি। কিন্তু কিভাবে? জাফরিন চুপ করে দাঁড়িয়ে আছে। আহনাফ একটু উঁচু গলায় বলে, চুপ করে থেকো না প্লিজ আপু, উত্তর দাও। জাফরিন টলমল চোখে তাকিয়ে বলে, কান্তার বিয়ে ভাঙার জন্য জিসান পুরোপুরি সাপোর্ট করবে বলে আশা দেয়, কিন্তু তার জন্য শর্ত দেয় আমি যেন তাকে বিয়ে করি। সুযোগ মতো বাবার পরিচয় দিই এবং বলি আমি সফওয়ানের মেয়ে জাফরিন, সেই সফওয়ান যাকে বছরের পর বছর বন্দি করে তাদের কবজায় আটকে রেখেছে। তার মেয়ে হওয়ার পরও কি আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? জিসান খুব আহত কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর উপায় না পেয়ে আমিও শর্ত রাখি যে আমার বাবাকে আমার মায়ের নিকট ফিরে দিতে হবে। যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনার শর্ত মেনে নিতে রাজি। আহনাফ রাগে ক্ষোভে দেয়ালের শক্তি দিয়ে খুশি মেরে বলে, এটা তুমি কি করলে আপু? আমি অলরেডি বাবাকে ফিরে আনার ব্যবস্থা করেই ফেলেছিলাম। তুমি নিজের লাইফটা এভাবে নষ্ট করে দিতে দিলে কেন? এছাড়া কোনো অপশন ছিল না। তাছাড়া আমি ইস্তেকখারা সালাত আদায় করে তারপর গিয়েছিলাম। বাকিটা আল্লাহর হাতে। কার্ডটা কি তাহলে রাতেই চুরি করেছ আপু? হ্যাঁ, ইস্তেকখারা সালাত আদায় করে মোনাজাত করে তারপর তোমার রুমে গিয়ে কার্ডটা নিয়ে তার জায়গায় সরি লেখা কাগজের টুকরোটা আমি রেখে পুনরায় রুমে চলে যাই। আকাশে মেঘ জমেছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি হবে। আষাঢ় মাস আসতে চলেছে বলে কথা। বৃষ্টি দিয়েই তো আষাঢ় মাসের আগমন হয়। মেঘের গর্জন শুনে দিয়া ছুটে বারান্দায় আসে। দমকা হাওয়া বইতে শুরু করেছে। মৃদু হাওয়ায় দিয়ার অভিমান, রাগ, কষ্টগুলো ভেসে উঠছে। বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা করতে আরম্ভ হলো। আহনাফ রুম থেকে তড়িঘড়ি করে বেরিয়ে তার মায়ের কাছে এসে জিজ্ঞাসা করে, আম্মু, আপু কোথায়? কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। কেন? আহনাফ হতাশ হয়ে বলে, জাফরিন বিপদে পড়েছে হয়তো, তাকে খোঁজ করতে হবে এক্ষুনি। নিচে সে সকল গার্ডদের জিজ্ঞাসা করে জাফরিনের কথা, কিন্তু সবাই কিছুই বলতে পারেনি। সবাই যেন অস্থির হয়ে পড়েছিল। দিয়া অস্থির হয়ে উপরে উঠে গিয়ে সোজা তার রুমে চলে যায় সালাত আদায়ের জন্য। আহনাফ কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর গিয়ে থমকে দাঁড়ায় আহনাফ। সে নিশ্চিত জাফরিন কলেজে নেই, কারণ আজ কান্তার বিয়ে। কাল থেকে আজ পর্যন্ত জান্নাতের সাথে লজ্জার কারণে কোনো কথা না বললেও এখন কথা বলাটা খুব দরকার। এই ভেবে আহনাফ বাসার দিকে হাঁটতে শুরু করে। কয়েকজন লোকের থেকে একজন লোক বিদায় নিয়ে গেটের ভেতরে প্রবেশ করে মুচকি একটা হাসি দিয়ে। একজন গার্ডকে ডেকে এনে সালাম দিয়ে বলে,
উপরে গিয়ে বাড়ির মালকিনকে বলবে যে আপনার জন্য কোনো এক সেনাপতি নিচে অপেক্ষা করছে। সে সেনাপতি বলেছেন তাড়াতাড়ি নিচে গিয়ে তার মুখ দর্শন করে তাকে ধন্য করতে। গার্ড মাথা কাত করে সাই দিয়ে উপরে উঠে চলে যায়। মিনিট 5 পর হন্তদন্ত হয়ে ছুটে আসে দিয়া। নিচে নেমে থমকে দাঁড়ায়। সফওয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার চিরচেনা মহারানীকে। সে প্রথমবারে দেখা হওয়ার মতো অনুভূতি কাজ করছে। দিয়া দৌড়ে এসে এলোপাথারি কিল ঘুষে মারতে শুরু করে। সফওয়ান খপ করে দিয়ার হাত দুটো ধরে বলে, আস্তে আমার মহারানী, কষ্ট পাবে তো। এখানে আঘাত করার বারণ ভুলে গেছ? দিয়া চোখ থেকে গড়িয়ে অবিরাম বৃষ্টি ঝরছে। হাত ছাড়িয়ে জাপড়ে ধরে সফওয়ানকে। সফওয়ানের চোখ থেকে অবিরাম পানি ঝরলেও মুখে তার তৃপ্তির হাসি। এক ঝটকায় দিয়াকে কোলে তুলে নেয় সফওয়ান। সামনের দিকে হাঁটতে হাঁটতে বলে, খেয়ে খেয়ে ওজন অনেক বাড়িয়ে ফেলেছে মহারানী। দিয়া সফওয়ানের গলা জড়িয়ে ধরে বলে, অনেক বছর হয়ে গেছে প্রেম প্রেম খেলা হয়নি, ওজন বাড়তেই পারে, এতে অস্বাভাবিক কিছু নেই। সফওয়ান কিছু বলার আগেই দিয়া ফুপিয়ে কেঁদে কেঁদে বলে, আমি ঠিক করেছি আর কখনো প্রেম প্রেম খেলবো না। আর হ্যাঁ, আমি আপনাকে প্রচণ্ড ঘৃণা করি, আর কখনো কথা বলবো না। সফওয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ভেতরে বাবা আছেন, এখন কোলে থাকার ইচ্ছা থাকলেও আই এম সো সরি। এই বলে সফওয়ান দিয়াকে নামিয়ে দেয়। কি অদ্ভুত ভালোবাসা, তাই না? এমন মনে হচ্ছে যেন এটা প্রতিদিনের প্রেম। এত বছরের দীর্ঘ দূরত্ব থাকলেও যেন তাদের মন একসাথেই জুড়ে ছিল। সবার চোখের অগোচরে তাদের মন ঠিকই সংসার করে গেছে। এমন ভালোবাসাটা কি আদৌ সম্ভব? জানি না, হয়তো অব্যক্ত ভালোবাসার গল্পে তাদের পক্ষে সম্ভব। দিয়ার ভাবনার ছেদ পড়ে তার ঘাড়ের কারোর গরম নিঃশ্বাসের আভাস পেয়ে। পরিচিত একটা ঘ্রাণ তার নাকে এসে ধরা দেয়। এই ঘ্রাণ তার চিরচেনা। কত বছর পর এই ঘ্রাণকে আবার অনুভব করছে দিয়া। দিয়া এখন আকাশের দিকে তাকিয়ে আছে। সফওয়ান তার চুলগুলো খুলে দিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ওই দিন কি যেন বলতে চাচ্ছিলে? সেদিন শুনতে পারিনি, অনেক চেষ্টার পরও শুনতে পারিনি তোমার অব্যক্ত কথা। আমি আজও ছটফট করি তোমার অব্যক্ত কথাগুলো শুনতে। প্লিজ বলো না মহারানী। দিয়া সফওয়ানের দিকে ফিরে সফওয়ানকে জড়িয়ে ধরে বলে, অনেক ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। আপনাকে ছাড়া আমার হৃদয় মরতে বসেছে সেনাপতি। দুনিয়াকে আমি সেদিনই ভুলে গিয়েছি যেদিন আপনি আমার থেকে লুকিয়ে পড়েছেন। আহনাফ সোফায় শুয়ে শুয়ে আনমনে ভাবছে জিসানকে কি করে মেনে নিবে আহনাফ, যেখানে আহনাফ নিজের চোখে দেখেছে তার বাবার উপর কত আর কেমন অত্যাচার করেছে তারা। এমনকি জিসানও বাদ যায়নি। যে জিসান পার্টি করে নাইট ক্লাবে সময় কাটায়, মদ্যপান করে, তাকে কি কখনো জামে হিসেবে মেনে নেবে কেউ? এমন ছেলের সাথে জাফরিন তার জীবন পার করবে কিভাবে? এসব ভেবে ভেবে একাকার। জান্নাত বিছানায় ঘাপটি মেরে বসে থেকে ডাকতে শুরু করে আহনাফকে। ওগো শুনছো? বারবার এমন করে ডাকাতে আহনাফ বিরক্ত নিয়ে বলে, এভাবে ডাকছেন কেন? তাহলে কিভাবে ডাকবো তোমায়? জানু, জান, জানেমান, বেবি, বাবু এগুলো বলে ডাকবো নাকি? আহনাফ নাক মুখ কুচকে বলে, ওয়াক্তু, ছি, এগুলো কি বলছেন আপনি? খুব বাজে শোনা এগুলো। জান্নাত মুচকে এসে আবার শান্ত গলায় বলে, আমার সাথে কথা বলছো না কেন? কি কথা বলবো? যাচ্ছে তাই বলবা, তবুও কথা বন্ধ করে থাকতে পারবে না। তাহলে কি হবে শুনি? কালকের মতো আবার? এটুকু বলতেই আহনাফ চেঁচিয়ে উঠে বলে, থামুন, কিসব বলছেন আপনি? জান্নাত লজ্জা মাখা মুখে চুপ করে গেল। আর চোখে তাকিয়ে আছে আহনাফের দিকে। আহনাফ চোখ বন্ধ করে ঘুমের ভান করছে। জান্নাত গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, আমাকে পছন্দ করার কারণ জানতে পারি? এমন আহত কণ্ঠ শুনে আহনাফের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। আহনাফ সাথে সাথে চোখ খুলে নেয়। ছাদের দিকে চোখ নিবদ্ধ রেখে আহনাফ জবাব দেয়, আপনি আমাকে চাপে পড়ে বিয়ে করেছেন আমি জানি। আমি আপনার উপর কোনো বোঝা চাপিয়ে দিতে চাই না। কে বলল তোমায় আমি অন্য পুরুষ আসক্ত? আপনি তো বললেন সেদিন আপনি তো অন্য কাউকে ভালোবাসেন। তুমি জানতে আমি কাউকে ভালোবাসি, কিন্তু এটা জানতে না আমি কাকে ভালোবাসি। তুমি জানো, আমি তাকে গত 1 বছরের মধ্যে 6 মাস যাবৎ ভালোবেসেছি। কলেজের যাত্রা একা একা শুরু করলেও সর্বপ্রথম ওই ছেলের দিকে আমার চোখ পড়ে। ছেলেটা সবসময় শার্ট প্যান্ট পরলেও সেদিন লম্বা জুব্বা পরেছিল, একদম পাক্কা হুজুর। সেদিন কিছু না বুঝে কত মন্তব্যই না করেছিলাম, কিন্তু পরে ধীরে ধীরে আমার ভুল ধারণা দূর হয়। জান্নাত দীর্ঘশ্বাস ছেড়ে বাকি কথা বলতে আহনাফের দিকে তাকিয়ে দেখে আহনাফ ঘুমিয়ে পড়েছে। তার কিছু না বলে জান্নাত গুডশিটি মেরে বিছানায় শুয়ে পড়ে। আহনাফ হালকা করে চোখ খুলে দেখে জান্নাত শুয়ে পড়েছে। নিভু নিভু রঙিন আলোতে কি মায়াবী না দেখাচ্ছে তাকে। এই মেয়েটি অন্য কাউকে ভালোবাসে এটা জেনেও সেই ছেলের কথা কেন শুনতে নারাজ আহনাফের মন। কেমন জ্বলন ফিল করছিল আহনাফ যখন তার প্রেমিকের কথা তাকে বলতে যাচ্ছিল।
সহ্য করতে না পেরে দাঁতের দাঁত চেপে চোখ বন্ধ করে নেয় আহনাফ। 7-5 ভাবতে ভাবতে ডায়াল করা নাম্বারটিতে কল দিয়েই ফেলল জাফরিন। তার জানা নেই কল করাটা তার উচিত কিনা, কিন্তু অশান্ত মন তাকে বাধ্য করল কল করার জন্য। লম্বা কল যাওয়ার পর ফোন রিসিভ করা হয়। ফোনের উপাস থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসছে। হ্যালো। জাফরিন যেন কথা বলতেই ভুলে গিয়েছে। উপাস থেকে আবার ভেসে আসছে, হ্যালো, হু আর ইউ। 3 পতন নীরবতা পেয়ে কল কেটে দেয় জিসান। জাফরিন সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিভাবে কি বলবে জাফরিন, এই ভেবেই আর কথা বলল না সে। রাত প্রায় 2:30 বাজে জাফরিনের ফোন ভাইব্রেট করে ওঠে। কাঁপুনি শব্দে জাফরিন ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে সেই নাম্বার দেখে লাফিয়ে উঠে বসে। গলা যেন শুকিয়ে আসছে তার। কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করে ফোন কানে ধরে। সেই পুরুষালী কণ্ঠ ভেসে আসছে। বুকের মাঝে কেমন ধুক করে ওঠে। প্রতিটি ইন্দ্রিয় জুড়ে বয়ে যাচ্ছে শিহরণ। ক্ষণে আবার হালকা হালকা কেঁপে উঠছে জাফরিন। আমি জানি তুমি কে। পরিচয় না দিলেও তোমার নিঃশ্বাস আর নীরবতা আমার কাছে খুব পরিচিত। এবার ফোনে কথা বলবে নাকি সরাসরি সামনে আসবো? নীরবতা যেন জাফরিনকে পুরো গ্রাস করে ফেলেছে। কোনো কথাই বের হচ্ছে না মুখ থেকে। জাফরিন ভয় কল কেটে দেয়। মেসেজ করে লেখে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনার বাবা পরকাল গমন করেছেন, আর আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ খৈরান আমার শর্ত পূরণ করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাপা হাতে সেন্ড করে দেয় জাফরিন। জিসান জাফরিনের মেসেজ পড়ে একগাল হেসে রিপ্লাই করে, আমি জানতাম তুমি খুব সাহসী একটা মেয়ে। এখন দেখছি তুমি খুব লাজুকও বটে। আই লাইক ইট। জাফরিন মেসেজ সিন করে পুনরায় কোনো রিপ্লাই করল না। আজাদ হোসেন, সফওয়ান, আহনাফ, আদিব, আরমান ফজরের সালাত আদায় করে বাসায় প্রবেশ করা যে যার রুমে চলে যায়। প্রতিটি দরজা খুললে আজাদ হোসেন আর আদিব থমকে দাঁড়ায়। রুম থেকে কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসছে বাহিরে। চুপচাপ মাথা নিচু করে দুজনে এই রুমে ঢুকে পড়ে। আজ যদি তাদের প্রিয়তম স্ত্রী তাদের মাঝে থাকতো তাহলে হয়তো এভাবেই তারাও রুমে এসে কোরআন তেলাওয়াত শুনতে পেত। আহনাফ রুমে ঢুকে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। জান্নাত সবেমাত্র কয়েকদিন হলো কোরআন পড়া শেখা শেষ করেছে, যার দরুন এখনও তেলাওয়াতের সুর ধরে রাখতে পারছে না। কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। এই চেষ্টার মাঝেই এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। আহনাফ তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙল জান্নাতের চেঁচানো শুনে। চিচি চিচি কিছু একটা দেখিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে কিছুটা জিজ্ঞাসা করছে আহনাফ। ঘুমের রেশ কাটিয়ে উঠে বসে বলে, কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? এই ওড়না কোথা থেকে এসেছে সেটা জিজ্ঞাসা করছি, শুনতে পাচ্ছ না? আহনাফ তাকিয়ে দেখে রংমাখা একটা ওড়না। আহনাফ ওড়নাটা দেখে মনে পড়তেই বলে, এটা তো বারান্দায় ফেলে রেখেছিলাম, আপনি এটা হাতে নিয়েছেন কেন? জান্নাত এগিয়ে এসে বলে, আমার উত্তর এটা নয়। আমার উত্তরটা দাও আগে। বৈশাখী উৎসবে মেয়েরা ঘিরে ধরে আমাকে রং মাখাতে চেষ্টা করছিল। খুব মুসিবতে পড়ে গিয়েছিলাম। হঠাৎ করে এই ওড়না উড়ে এসে আমার মাথায় পড়ে। এই ওড়না দিয়ে মুখসহ নিজেকে ডেকে কোনো মতে বেঁচে পালাই। ওড়নাটি কার জানি না, তবে ওড়নাটিকে অসম্মান করতে পারিনি বলে শেষে বারান্দায় রেখে দিয়েছি। জানেট একটু অভিনয় করে বলে, তাহলে ওড়নার সাথে তোমার খুব ভালো জমে গেছে মনে হচ্ছে, তাই না? আহনাফ চোখ বড় বড় করে বলে, না না, বিশ্বাস করুন আমি সেদিনের পর থেকে ওড়নাটির কথা একবারও চিন্তাই করিনি। জান্নাত রেগে হিসিস করে এগিয়ে এসে বলে, কি বললে তুমি? আহনাফ ভয় পেয়ে যায়। তার মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ওড়নার সাথে জান্নাতের কি সম্পর্ক? ওড়নার অবহেলার কথা শুনে এত রেগে যাওয়ার কি আছে? প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আহনাফ জিজ্ঞাসা করে, বুঝলাম না, আপনি এত রেগে যাচ্ছেন কেন? জান্নাত এগিয়ে এসে ওড়না ঝেড়ে রং ছাড়িয়ে দেয় আহনাফের গা জুড়ে। আহনাফের মুখের সামনে এসে বলে, সেদিন ওড়নাটা আমি দিয়েছিলাম, আর সেদিনের রং আজ আমি মাখলাম। তাকদীরকে দেখেছ? কথাটা বলে ওড়নাটা আহনাফের হাতেই রেখে রুম ছেড়ে চলে যায়। আহনাফ আজকে আর রান্নাঘরে না গিয়ে সোজা ফ্রেশ হয়ে জাফরিনের রুমে চলে যায়। গলা খাকারি দিয়ে বলে, কি করছো আপু? কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন ভাইয়া? না এমনিতেই, মানে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ তো করো না, এত আমতামতা করার কি আছে? জান্নাত তো অন্য কাউকে ভালোবাসতো, তাহলে আমাকে কেন বিয়ে করলো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ভাবি অন্য কোথাও কেউ কেন ভালোবাসতে যাবে? সে তো তোমাকে ভালোবাসতো। তুমি কিভাবে জানলে? এত শিওরভাবে কিভাবে বলছো আপু? আসলে সত্যি বলতে ভাবি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসে। যখন থেকে এই বাসায় এসেছে তখন ধীরে ধীরে আমি বুঝতে পারি বিষয়টি।
আমি পরে নানা ভাই, মামা আর আম্মুকে বিষয়টি বুঝিয়ে বলি। তারা বিয়েতে রাজি হয়ে যায়। তারপর তোমাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আমি জানি তুমি নিরামিষ মার্কা পুরুষ, তুমি জীবনেও ভাবির ভালোবাসা ফিল করবে না, কিন্তু এই ব্যবস্থা আমার করতে হয়েছে। আনাব ধপাস করে হেলান দিয়ে দাঁড়ায় দেয়ালে। এত বড় ঘটকাল তার নিজের বোন করেছে, ভাবতে অবাক লাগছে। জাফরিন মুচকি এসে রুম থেকে বেরিয়ে তার বাবার সাথে নাস্তা করে কলেজে চলে যায়। আনাফ নিজেও নাস্তা করে তার মায়ের সাথে দেখা করে কলেজের উদ্দেশ্যে বের হতে যাবে, ঠিক তখনই পেছন থেকে সফন ডাক দেয়। আনাফ ঘুরে দাঁড়ায়। জি বাবা ডাকছেন? তোমার সাথে আজ থেকে জান্নাত কলেজে যাবে। আনাফ মাথা নেড়ে সম্মতি জানায়। জান্নাত রেডি হয়ে কাচুমাচু হয়ে আনাফের পাশে এসে দাঁড়ায়। দুজনেই সালাম দিয়ে রওনা হয়। পুরো বাড়ি জুড়ে চলছে হাহাকার। মিসেস কোহিনূর একদম পাথরের মতো শক্ত হয়ে আছেন। সবাই আসছে আর আমির চৌধুরীর দেহের কয়েক টুকরো অংশের উপর ফুল রেখে শুভেচ্ছা জানিয়ে যে যার মতো বিলাপ করে কিংবা সান্ত্বনামূলক কথা বলে চলে যাচ্ছে। মিসেস কোহিনূর পাথরের মতো বসে বসে দেখছেন। হাজারো ভাবনা তার মাঝে উকি মেরে যাচ্ছে। কোথায় গেল এত টাকা পয়সার পাওয়ার? কোথায় গেল ক্ষমতার পাওয়ার? কোথায় গেল বডিগার্ড চেলাপেলারা? আজ তার পাশে কেউ নেই, এমনকি তার দেহের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গগুলোও নেই। আল্লাহ তাআলা এমনভাবে পতন করেছেন যে সবকিছুর সাথে সাথে তার দেহের অস্তিত্ব মিটিয়ে ফেলেছেন। নাম করার জন্য নামি দামি ব্যক্তিরা আসলেও ভয়ে ভয়ে কেউ তার অবশিষ্ট অঙ্গগুলো ভুলেও দেখতে রাজি নয়। আল্লাহ চাইলে সব পারেন। যতই নামি দামি ব্যক্তি হোক না কেন, এভাবেই খালি হাতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমির চৌধুরীর পাপের শাস্তি স্বরূপ উন্মোচন করেছেন দুনিয়াতেই। কবরের জিন্দেগি তো মাত্র শুরু। আমির চৌধুরী কি পারবে কবরের শাস্তি সহ্য করতে? হ্যাঁ, আফসোস, গতকাল এমন সময়ও তিনি জীবিত ছিলেন। তিনি কি ভেবেছিলেন আজ তিনি এই সময় এই দুনিয়ার জগতে থাকবেন না? হয়তো ভাবেননি। যদি তার মন কিঞ্চিত পরিমাণও মৃত্যুর কথা জানতে পারত, তাহলে হয়তো শেষ সময়ের জন্য মসজিদেই পড়ে থাকত। মৃত্যু কারোর কাছে বলে কয়ে আসে না, কিন্তু মৃত্যু আসবে সুনিশ্চিত। প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা চিরন্তন সত্য। কেউ এটা আর পরিবর্তন করতে পারবে না। মৃত্যু যেমন সত্য, তেমনই সত্য মৃত্যুর পরবর্তী পরকাল। কি হবে সেই পরকালে? পারবে তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আমলনামার হিসাব দিতে? প্রতিটি করা গুনাহের কারণ বলতে পারবো তো? পারবো তো জাহান্নামের থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে? হ্যাঁ, আফসোস, আমার হাতে তো সময় নেই। এখন যদি আমিও মরে যাই তাহলে আমার কি হবে? আমি তো পরকালের জন্য কিছুই জোগাড় করিনি। আমারও কি তাহলে জাহান্নামে যেতে হবে? আনমনে এই কান্নায় ভেঙে পড়েন মিসেস কোহিনূর। প্রাণপণে ক্ষমা চাইতে শুরু করেন আল্লাহর কাছে। বাবার পাশেই জিসান বসে আছে। বসে বসে মিসেস কোহিনূরের কান্না দেখছিল। আর আগে পাথরের মতো বসে থাকাও জিসানের চোখ এড়ায়নি। জিসানের চোখ থেকেও গড়িয়ে পড়ছে গরম লোনা জল। কান্নার দরুন দম বন্ধ হয়ে আসতে শুরু করে। দুই হাতে নিজের মুখ ঢেকে নেয়। জিসানও তাই ভাবছিল যা তার মা ভাবছিল। জিসানের লাইফস্টাইল যেমনই হোক না কেন, সবশেষে জিসান বর্তমানে বুঝ সম্মত একটি ছেলে। ভালো মন্দের যাচাই বাছাই করার জ্ঞান অবশ্যই আছে, এই জন্য হয়তো এভাবে কান্না করছে। কেননা জিসান তার আগে কখনো এভাবে কান্না করেনি। যখন পার্টিতে থাকা অবস্থায় তার ড্যাডের মৃত্যুর খবর তার কানে যায়, তখনও তার চোখে পানি আসেনি। সারা রাত কেটে গিয়েছে ভাবনার ঘোর থেকেই। অবশেষে তার নফস তাকে জীবনের শেষ কোথাও জানাতে অক্ষম হয়েছে বিধায় জিসান সক্ষম হওয়ার হাতিয়ার খুঁজে পেল না। যার পুণ্যর ঘাটি যত বেশি, সে তত তাড়াতাড়ি সক্ষম অর্জন করতে পারবে। আল্লাহ তাআলার ইবাদতের মাঝে রয়েছে পূর্ণতা। ইবাদত না করলে সক্ষমতা অর্জন করা সম্ভব নয়। জিসান অসহায়। আজ খুব করে মনে পড়ছে সেই সফওয়ান সাহেবের কথা। যখন সে একটু একটু বুঝতে শিখেছিল, তখন মাঝে মাঝে তার ড্যাডের সাথে সেই গোডাউনে যেত। সেখানে সর্বপ্রথম আকৃষ্ট হয় সফওয়ান সাহেবের প্রতি। যতবার গিয়েছে ততবারই তাকে হাড় ভাঙা খাটুনি খাটতে দেখেছে জিসান। অনেক কষ্ট করছিল দিনের পর দিন, তবু তার মুখে সবসময় তৃপ্তির হাসি লেগেই থাকত। সেই হাসি দেখেই জিসান আকৃষ্ট হয়, কেননা শত কষ্টের মাঝেও যে হাসতে পারে সে সাধারণ মানুষ নয়। জিসান তখন হালকা হালকা কথা বলতো সফওয়ান সাহেবের সাথে। সফওয়ান খুব ভালো ব্যবহার করতেন জিসানের সাথে, খুব ভালো ভালো উপদেশ দিতেন। অল্প সময়ের মধ্যে তাদের মাঝে খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। তখন থেকে জিসান সেই গোডাউনে যেতে প্রতিনিয়ত বায়না ধরে থাকত।
ততদিনে আমির চৌধুরী তাদের বিষয়টা ভালোভাবে আঁচ করতে পেরেছিলেন, তাই তিনি না নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতেন। ছেলের জেদের কাছে হার মানতে নারাজ তিনি, তাই সফওয়ানকে গ্যারেজে নিয়ে আসেন, আর ওইদিকে জিসানকে সফওয়ানের বিরুদ্ধে ভুলভাল বুঝিয়ে সুজিয়ে তার প্রতি বিদ্বেষ তৈরি করে। শুরু হয় সফওয়ানের প্রতি জিসানের ঘৃণা। কয়েক বছর পর যখন পুনরায় দেখা হয় সফওয়ানের সাথে, তখন থেকেই বাজে বাজে ব্যবহার করে আসছে। তার গায়ে পা দিয়ে আঘাত করতে দ্বিতীয়বার ভাবেওনি সে একবারও। তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রেও কখনো ত্রুটি করেনি। কোনোদিন তাকে কোনো কথা বলার একটু সুযোগ দেওয়া হয়নি। বিনিময়ে তিনি সবসময় সব সহ্য করে গিয়েছেন। তার চোখে সেই আগের মতোই স্নেহমাখা দৃষ্টি থাকত, মুখে থাকত তৃপ্তির হাসি। এত কিছুর পরেও তিনি কখনোই আল্লাহর ইবাদত করা ছাড়েননি, সবসময় শুকরিয়া জ্ঞাপন করেই যেতেন। সৃষ্টিকর্তার ভালোবাসা তো এমনই হয়। সৃষ্টিকর্তার ভালোবাসা সবার ফিল করার ক্ষমতা নেই। যারা আল্লাহর ভালোবাসা ফিল করে তারা সবচেয়ে স্পেশাল। তাদের সাথে কোটিপতিদেরও তুলনা হয় না। যত বড় ক্ষমতাবান সরকারই হোক না কেন, আল্লাহর তাআলার খাস রহমতপ্রাপ্ত ব্যক্তিদের কাছে তারা কিছুই না। জিসান এসব ভাবছে আর কান্না করছে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে জিসান। আধ ঘন্টা পর জ্ঞান ফিরে আসলে চোখ খুলে দেখে আহনাফ তাকিয়ে আছে তার দিকে। জিসান উঠে আহনাফকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আহনাফ শান্ত করতে থাকে। অবশেষে জানাজা অনুষ্ঠিত হয়। আমির চৌধুরীর জানাজা স্বয়ং আহনাফ পড়ায়। জানাজা শেষে আমির চৌধুরীর চারপাওয়ালা গাড়ি বহন করার জন্য লোক খুঁজতে শুরু করে জিসান। তার দুই চোখে অবাক করে দিয়ে জানাজার ভিড় ঠেলে সফওয়ান এবং আদিব এগিয়ে আসে। পরিশেষে সফওয়ান, আদিব, আহনাফ এবং জিসান আমির চৌধুরীর খাটিয়া বহন করে। দাফন দেওয়ার জন্য স্বয়ং সফওয়ান আমির চৌধুরীর কবরে নামে। দাফন কার্য শেষ করে জিসান হাওমা করে সফওয়ানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। সফওয়ান জিসানকে আগলে নেয়। জিসানের কাছ থেকে বিদায় নিয়ে সফওয়ান আহনাফের দিকে তাকিয়ে বলে, চলো বাবা। আহনাফ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে, জি বাবা, আসছি। আমরা একটু কথা আছে জিসান ভাইয়ের সঙ্গে। এই বলে আহনাফ এগিয়ে এসে জিসানের হাতে সেই ডিল করা ডকুমেন্ট এবং সাথে একটি কাগজ ধরিতে বলে, ভালো থাকবেন ভাইয়া। রাতের বেলা সুইমিং পুলের পাশে বসে জিসান সেই ডকুমেন্ট খুলে পড়তে শুরু করে। সেখানে কোনো প্রকার কোনো ডিমাইন না করে আহনাফ স্বাক্ষর করে দিয়েছেন। জিসান একবার কাগজের টুকরোটা খুলে পড়তে শুরু করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানি আপনার মাথায় যত প্রশ্ন ছিল তার উত্তর পেয়ে গিয়েছেন। হ্যাঁ, আমি সফওয়ান সাহেবের ছেলে, জাফরিন আমার বোন। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনি যদি আমার বোনকে আপনার পবিত্র ভালোবাসা দিয়ে আগলে রাখেন, এটাই আমার কাছে অনেক। আমার বাবা নিশ্চয় আপনাকে ক্ষমা করে দিয়েছেন। নিশ্চয়ই ক্ষমা একটি মহৎ গুণ। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার বাবা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এবার পালা আপনার। আপনি কিভাবে আমার বোনের এবং আমার বাবা মায়ের মন জয় করবেন সেটা আপনার বিষয়। তবে হ্যাঁ, আমার পক্ষ থেকে একটু সাহায্য তো নিশ্চয়ই করতে পারি। যেমন সর্বপ্রথম আল্লাহর জন্য নিজেকে তৈরি করুন। যদি তৈরি করার চেষ্টা নিয়োজিত থাকেন তাহলে মনে করেন আপনি অর্ধেক ধাপ অতিক্রম করে ফেলেছেন। বাদবাকি আর কিছু বললাম না। ইতি, আপনার শ্যালক নাকি সেটা জানি না, তবে আমি আহনাফ। জিসান আরও কয়েকবার আহনাফের দেয়া পত্রটি পড়ে নেয়। পরে যখন সবকিছু বুঝতে পারে তখন সে মনে মনে ঠিক করে নেয় তার জীবন সম্পর্কে। শেষে বলল, শ্যালক নাকি তার জানা নেই, তাহলে নিশ্চয়ই জাফরিনের বড়ই হবে। এটা ভেবে একটু আনমনে হাসে জিসান। আহনাফ টিউশন করে বাসায় ফিরে এসে রুমে ঢুকতেই আহনাফের চোখ চরক গাছে উঠে পড়ার মতো অবস্থা হয়। তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করে, এইসব কি পড়ছেন আপনি? জানাতে গিয়ে আহনাফের সামনে এসে দাঁড়িয়ে বলে, এবার দেখো ভালো করে কি পড়ছি। আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চাইছি আপনি আমার শার্ট কেন পরেছেন? ইচ্ছে হয়েছে তাই? লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? ছি, সবাই জানলে কি বলবে? তাড়াতাড়ি চেঞ্জ করে আসুন। তুমি টেনশন নিও না, আমি আম্মুর থেকে সাজেশন নিয়ে এসব করেছি। আর হ্যাঁ, আমি এখন থেকে তোমার শার্টই পরবো যদি তুমি আমাকে আপনি করেই বলতে থাকো। মানে ঠিক বুঝলাম না, কি বলতে চাইছেন? আমাকে তুমি করে বলতে হবে। আহনাফ আর কিছু না বলে ফ্রেশ হয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে পড়ে। খাবারের সময় হলে সবাই উপস্থিত হয় শুধু জান্নাত বাদে। দিয়া সফওয়ান বারবার জান্নাতকে ডাকছে, কিন্তু জান্নাত আসছে না। দিয়ে একটু চিন্তিত হয়ে রুমের দিকে যেতে শুরু করে। আহনাফ চোখ বড় করে চেঁচিয়ে বলে ওঠে, আম্মু দাঁড়াও, আমি যাচ্ছি।
এই বলে আহনাফ দৌড়ে রুমে ঢুকে পড়ে। দিয়া মুচকে এসে টেবিলে বসে পড়ে। আপনি খাবার খেতে যাচ্ছেন না কেন? শার্ট পরে আছি তাই যাইনি। ওটা খুলে ফেলুন, তাহলেই তো হয়। তোমার লজ্জা করে না আমাকে শার্ট খুলতে বলছো? জান্নাতের কথায় আহনাফকে ভীষণ লজ্জায় ঘিরে ধরে ফেলেছে। আহনাফ লজ্জা মাথা নিচু করে বলে, মাফ করবেন, আমি ওটা বলতে চাইনি। জান্নাত হুট করে আহনাফকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বলে, আমি মজা করে বলেছি, তুমি কষ্ট পেও না প্লিজ। আহনাফের পুরো শরীর জুড়ে শিহরণ খেলে যাচ্ছে। বুকের মাঝে কে যেন হাতুড়ি পেটা করছে। তার জানা নেই কেন এই রমণীর সামনে আসলে আহনাফ দুর্বল হয়ে পড়ে। নতুন নতুন অনুভূতি এসে ধরা দিয়ে জায়গা করে নেয় মেয়েটার জন্য। জান্নাত আহনাফের বুকে আগের মতোই মাথা রেখে বলে, আমি চলে গেলে কি তুমি খুশি হবে? আহনাফের বুকে ধক করে উঠল জান্নাতের কথাতে। তীব্র এক ব্যথা এসে বুকে জমাট বেঁধেছে মুহূর্তের মধ্যে। আহনাফ জান্নাতকে সোজা করে দাঁড় করিয়ে বলে, এসব কি বলছেন আপনি? আপনি যাবেন কোথাও শুনি? যাওয়ার মতো কোনো জায়গা আছে? জান্নাতের চোখের পানি টলমল করছে। আহনাফ নিজের হাতে জান্নাতের চোখের পানি মুছে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। আহনাফ একটু বাহানা করে খাবার নিয়ে রুমে চলে আসে। অবশ্য আহনাফের বেশ লজ্জা পাচ্ছিল, কিন্তু দিয়া আর সফান বেশ এনজয় করছিল আহনাফকে দেখে। আহনাফ রুমে এসে নিজ হাতে জান্নাতকে খাবার খাইয়ে দিল এবং নিজেও খেয়ে নিল। আহনাফ এটো বাসন হাতে নিয়ে বলল, শুনেছি আপনি ইদানিং পড়ায় খুব অমনোযোগী। এমন হলে ফাইনাল পরীক্ষায় ঘোড়ার ডিম ছাড়া আর কিছু জুটবে না। সো তাড়াতাড়ি পড়তে বসুন। জান্নাত অবাক হয়ে তাকিয়েছিল আহনাফের দিকে। কি শাসন রে বাবা! রোম্যান্টিকের রটা জানলে কি হবে, শাসনের বেলা একদম বিশ্বজয়ী। মুখ ভেঙচি কেটে সোজা পড়ার টেবিলে গিয়ে বসে জান্নাত। আহনাফ রান্নাঘরে গিয়ে বাসন রাখতেই পিছন থেকে সফওয়ান এসে একটু কড়া গলায় জিজ্ঞাসা করে, খাবার নিয়ে কি একাই খেয়েছ? আহনাফ সরল মনে বলে, না বাবা, জান্নাতকেও খাইয়ে দিয়েছি। ইনোসেন্ট ফেস দেখে সফওয়ানের সেই হাসি পাচ্ছিল। কোনো রকমে হাসি আটকে বলে, কেন খাইয়ে দিয়েছ? আমার না খেতে চাইলে আম্মু অ্যাংরি ফেস করে খাইয়ে দিতেন, আমিও তাই করেছি। সফওয়ান যেন বোকা বনে গেল। ছেলে কি সত্যি এমন? বুদ্ধিশুদ্ধি আছে কিনা নেই আল্লাহ জানে। আহনাফ ধীর পায়ে রুমে চলে আসতেই সফওয়ান হনহন করে রুমে গিয়ে দিয়াকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, মহারানী, আমাদের সব কষ্ট মাটিতে মিশে গেল বুঝি? দিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ এমন কথা বলছেন, কি হয়েছে? কি আর হবে? আমার মনে হয় প্রেম কম করেছি, যার দরুন আমাদের ছেলের মধ্যে প্রেমের রক্ত কম পড়ে গেছে। দিয়া তো খিলখিল করে হেসে ওঠে। হাসি থামিয়ে বলে, আপনার ছেলে মেয়ে দেখলেই পালিয়ে বেড়াতো। মানুষ তো ভূত দেখলেও এত ভয় পায় না। আপনার ছেলে মেয়ে দেখলে যতটা ভয় পায়, সেই ছেলের ঘাড়ে এখন বউ এসে পড়েছে, বুঝেন অবস্থা। সমস্যা নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দিয়ার কথা শুনে সফওয়ান হেসে ওঠে। দিয়া তো সত্যি বলেছে। আহনাফ বরাবরের মতো অনেক স্মার্ট দেখতে। সুদর্শন পুরুষদের থেকে আহনাফ কোনো দিক থেকে কম নয়। কিশোর বয়স যেমন তেমন করে সুখে কাটলেও যখন আহনাফের দাড়ি গজাতে শুরু করে, তখন থেকে মেয়েরা তার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে শুরু করে। পারে না আহনাফকে গিলে খায়। নারী নামক ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে রাখতে একটা পর্যায়ে নারী দেখলেই পালিয়ে বেড়ায়। নারী নামক মানুষ তার জীবনের ভয়ঙ্কর একটা অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। আহনাফ পুরো ডিস্টার্ব হয়ে গেছে ইতোমধ্যেই জান্নাতের পাগলামো কাণ্ড দেখতে দেখতে। না দিচ্ছে ঘুমাতে, তো না দিচ্ছে আহনাফকে শান্ত থাকতে। জান্নাত পড়ার নাম করে স্বামী পটাতে বসেছে, আর সে সফল হচ্ছে। রূপ দিয়ে ঘায়েলও করার সাথে সাথে চোখ মেরো যাচ্ছে। কি একটা অবস্থা! বুঝ হবার পর থেকে লাইব্রেরিতে পাঠাগারে পড়ে পড়ে বই পড়লেও, বইয়ের অধ্যায়ে প্রেম ভালোবাসার অধ্যায় পড়লেও সে বাচ্চাদের মতোই রিডিং পড়ে গেছে। বিয়ে নামে জান্নাতের বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে সবকিছু ধীরে ধীরে বুঝতে পারছে। কিতাবের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণদের গল্প পড়েছে। ইদানিং বিবাহ নামক মধুর দাম্পত্য জীবনের প্রেম ভালোবাসা অ্যাপ্লাই করতে ইচ্ছে জাগে তার। ইচ্ছে জাগে এই মেয়েটির প্রেমে পড়ে হাবুডুবু খেতে। চুটকির শব্দে আহনাফের ঘোর কাটে। কি হলো, আমার দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়েছ নাকি, যে চোখ বন্ধ করতেই ভুলে গিয়েছ? আমি এভাবে ঘুমোতে জীবনেও দেখিনি কাউকে। আহনাফ আমতামতা করতে শুরু করে। জান্নাত মুচকি হেসে আহনাফের গালে আলতো করে চুমু খায়। আহনাফ লজ্জায় চোখ বন্ধ করে নেয়। আহনাফ সকাল থেকে পায়চারি করে যাচ্ছে।
চিন্তিত চোখে শার্ট পরিহিত রমণীর দিকে কিছুক্ষণ পরপর আর চোখে তাকাচ্ছে। রমণী বেশ আয়েশ করে বসে মাঝারি আকারের চুলগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে হাতের আঙ্গুলে টিউব মেহেদি দিয়ে আঙ্গুল রাঙাচ্ছে। এদিকে সময় পার হয়ে সকাল 9টা বাজতে চলল। বিড়বিড় করতে করতে প্রায় 3 ঘন্টা পর আহনাফ চোখ বন্ধ করে বলে, আমার ঘুম কেড়ে নিয়ে এত সুখ করছো, ভালো হচ্ছে না কিন্তু। জান্নাত তার চোখগুলো গোল গোল করে আহনাফের দিকে তাকিয়ে বলে, কি বললে? শুনতে পাইনি, আবারও বলো। আহনাফ তোতলানো শুরু করে। আমতামতা করে বলে, প্লিজ দয়া করে কাপড় চেঞ্জ করে এসো, আর একটু দেরি হলে আম্মু বাবা এখন নিশ্চিত দরজা ভেঙে ভেতরে আসবেন। জান্নাত তুমি শব্দটি শুনতে পেয়ে খুশিতে আটখানা হয়ে দৌড়ে এসে আহনাফকে জড়িয়ে ধরে তার মুখে অজস্র চুমু দেয়। আহনাফ যেন পাথর বনে যায়, তার শরীর জুড়ে রক্তস্রোত যেন এলো পাথারি বয়ে যাচ্ছে। প্রতিটি শিরা উপশিরা সায় দিচ্ছে রমণীর প্রেম ছোঁয়াকে। শেষ পর্যন্ত ডুবে যেতে হলোই আহনাফকে জান্নাতের মাঝে। জান্নাত আহনাফের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়ে হুট করেই ছেড়ে দিয়ে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। আহনাফ যেন আপ ছেড়ে বাঁচল। দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে তাকিয়ে লক্ষ্য করে আহনাফ কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম বংশ বিস্তার করেছে। 2 গাল, ঘাড়, গলা, এমনকি শার্টও জান্নাতের হাতের মেহেদি রঙে রঙিন হয়ে আছে। সেরেছে কাম, ইজ্জত মেরেছে মেয়েটা। আহনাফ বাইরে সবাইকে মুখ দেখাবে কি করে? চিন্তায় তার এখন ভ্যাবে করে কাঁদতে ইচ্ছে করছে। তবু কেন জানি মনের এক অচেনা রাজ্য জুড়ে 7 রাজ্যের সমপরিমাণ সুখ বয়ে বেড়াচ্ছে। ভালো লাগার জোয়ারে বইছে এক অন্যরকম ভালো লাগা। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আহনাফের সামনে দাঁড়ায়। একটু ইতস্তত বোধ করলেও মুখ ফুটে বলে, তোমার কাছে একটা আবদার ছিল, আমার আবদারটা রাখতেই হবে। কি আবদার শুনি? তোমার গায়ের শার্টটা আমায় দিয়ে দাও, একেবারে রেজিস্ট্রেশন করে। এ বলে জান্নাত শার্ট খুলতে শুরু করে। আহনাফ লজ্জায় সরে গিয়ে বলে, কি করছো তুমি? লজ্জার ছিটেফোঁটাটুকু নেই নাকি? না নেই, আমি একটা নির্লজ্জ বেহায়া মেয়ে, শুধু তোমার জন্য। এবার বলো, শার্ট দিবে কি দিবে না? দিচ্ছি প্লিজ, তবু আমার ইজ্জত লুটে নিও না। আহনাফ ফটাফট শার্ট খুলে জান্নাতের দিকে ছুড়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে পালাই। জান্নাত খিলখিল করে হাসতে হাসতে কুটি কুটি। বেচারা আহনাফের আজ আর রুম থেকেই বের হওয়া হয়নি বাসার বাহিরে। রাস্তাঘাট, কলেজ তো অনেক দূর। দিয়া এসেছিল ছেলেকে কারণ জিজ্ঞাসা করতে। এসে দেখে আহনাফ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। শরীর ঠিক আছে কিনা দেখতে সামনে এগুতেই আহনাফের আর্তনাদ ভরা নানান অজুহাত তুলে ধরে। দিয়া বুঝে নেয় তার বৌমা নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়েছে, যার দরুন আহনাফের এই অবস্থা। মুখ চেপে হেসে রুম থেকে বেরিয়ে যায়। প্রচুর গরম পড়েছে কয়েকদিন যাবৎ। শীত আসছে বলে নাকি গরমের এত তোড়জোড়। বিয়ের পর থেকে জান্নাত পূর্ণ পর্দা করতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। বিয়ে হয়েছে মাত্র 1 মাস পেরিয়েছে। এই গরমে জান্নাত নতুন পর্দা করছে। বাহ্যিকভাবে একটু কষ্ট হলেও সে মন থেকে এই পর্দাকে আপন করে নিয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্য এই পর্দা করাতে আল্লাহ তাআলা যেন স্বয়ং তার উপর রহমত বর্ষণ করেছে। শীত আসছে বলে নাকি গরমের এত তোড়জোড়। বিয়ের পর থেকেই জান্নাত পূর্ণ পর্দা করতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। বিয়ে হয়েছে মাত্র 1 মাস পেরিয়েছে। এই গরমে জান্নাত নতুন পর্দা করছে। বাহ্যিকভাবে একটু কষ্ট হলেও সে মন থেকে এই পর্দাকে আপন করে নিয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্য এই পর্দা করাতে আল্লাহ তাআলা যেন স্বয়ং তার উপর রহমত বর্ষণ করেছে। অন্তর্জুড়ে রহমতের প্রশান্তি বয়ে যাচ্ছে। শহরের রাস্তাঘাটের কোলাহল পেরিয়ে কলেজে পা রেখেছে জাফরিন আর জান্নাত। দুজনের গল্প বেশ চলছে। 24 ঘন্টা একসাথে থাকা সত্ত্বেও এত গল্প কিভাবে জমা হয় আল্লাহ মালুম। সিঁড়ি বেয়ে উপরে উঠতে তসবিহ পড়ছিল দুজনেই। হঠাৎ তাদের পথ আটকে দাঁড়ায় জিসান। জিসানের গেট আপে কিছুটা পরিবর্তন এসেছে মনে হচ্ছে। আহনাফের বিয়ের পরেই জাফরিনের বিয়ে হয়েছে, মানে 1 মাসে আহনাফের আর জান্নাতের বিবাহ বাহন চলতে অলরেডি শুরু হয়েছে। কিন্তু জাফরিন আর জিসানের বিবাহ বাহন স্টার্ট হলেও এখনো শুরুর পথেই থেমে আছে। এই 1 মাসে জাফরিনের সাথে জিসানের কোনো প্রকার যোগাযোগ হয়নি। অবশ্য মাঝে মাঝে জিসান চেষ্টা করলেও জাফরিন নিজ থেকে লুকিয়ে থেকেছে। জিসান সামনে এসে গম্ভীর মুখে এক দৃষ্টিতে জাফরিনের দিকে তাকিয়ে আছে। জাফরিন আর চোখে জান্নাতের দিকে তাকাচ্ছে। কিছু বলার আগেই জিসান এক হাতে জাফরিনকে কোলে তুলে নিয়ে নিচে নামতে শুরু করে। সবাই হা হয়ে শুধু দেখেই যাচ্ছে, কারো কিছু বলার সাহস নেই। সবার সাথে জান্নাতও দেখে যাচ্ছে জাফরিনের দিকে।
অবশ্য প্রথমবারের কিডন্যাপ যদিও তাদের জন্য খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু এইবারের কিডন্যাপ ভয়ঙ্কর নয়, কেননা স্বামী তার স্ত্রীকে কিডন্যাপ করছে। এদিকে জান্নাত চেঁচামেচি করে কি করবে। জান্নাত ক্লাসের দিকে চলে গেল। গাড়িতে এনে জাফরিনকে বসিয়ে জিসান গাড়িতে বসতেই জাফরিন একটু রাগী চোখে তাকিয়ে বলে, সালাম কালাম কিচ্ছু নেই, বলা নেই কনি, হঠাৎ করে এভাবে এনেছেন কেন? অন্তত আমাকে তো সালাম দেওয়ার সুযোগটুকু দিতেন। সবাই কিভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল, কি ভাবছে তারা বলুন তো? জিসান জাফরিনের নিকাবের উপর দিয়ে ঠোঁট বরাবর আঙ্গুল তুলে বলে, যে যা ভাবার ভাবুক, সেটা আমার দেখার বিষয় না। আগে বলো, আমাকে ইগনোর কেন করছো? জাফরিন মাথা নিচু করে বলে, মাফ করবেন, হুট করে এভাবে বিয়ে হওয়া, বাবা আমাদের লাইফে ফিরে আসা, বাবা মা নানা ভাই মামা আমার বিষয়ে এখনো কিছু জানেন না। তাছাড়া আপনার বাবা মারা যাওয়ায় সব মিলিয়ে আমি কিছুই বুঝে উঠতে পারছি না, তাই আমি চুপচাপ আছি। ভাই আমাদের বিয়ের একদিন আগে বিয়ে করেছেন, কিভাবে কি বলবো, কোথায় থেকে শুরু করব, আমি কিচ্ছু জানি না। জাফরিনের কথায় জিসানের সম্মতি জানিয়ে চিন্তিত চোখে তাকিয়ে বলে, এক সেকেন্ড, এই ভাইয়া কোথা থেকে আসলো? আহনাব ভাইকে তুমি ভাইয়া কেন বলছো? আসলে আমি ছোটবেলা থেকে ভাইয়া বলে ডাকি। আচ্ছা বুঝলাম, কিন্তু আহনাব ভাই তো তোমাকে আপু বলে সম্বোধন করে, তাহলে সেটা কেন? আসলে আমাদের জন্ম একসাথে হয়েছিল, যেটাকে সহজ ভাষায় আমরা যমজ বলে থাকি, কিন্তু সমস্যা এটা হয়ে দাঁড়ায় আমরা দুজনের একজনও জানি না আমাদের মধ্যে বড় কে, তাই আমরা একে অপরকে বড় হিসেবে সম্বোধন করি। জিসান ফিক করে হেসে ওঠে, আস্তে আস্তে বলে, খুব ইন্টারেস্টিং বিষয়। তোমার সাথে সাথে আমাকেও এই প্রশ্ন নিয়ে ঘুরতে হবে যে আহনাব ভাই আসলে আমার শ্যালক কিনা। সোফানি। দুজনের মাঝে নীরবতা বয়ে যাচ্ছে। এই নীরবতার মাঝেই একটি কাপা কাপা হাত এসে জাফরিনের হাতে স্পর্শ করে। জাফরিন মৃদু কেঁপে ওঠে। জিসান জাফরিনের হাতকে খুব শক্ত করে চেপে ধরে। গাড়ি দাঁড়িয়ে আছে নির্জন এক জায়গায়। জাফরিন জিসানের চোখের দিকে তাকাতেই জিসান চোখ নিচু করে বলে, এই হাত আর এভাবে কখনো ছোঁয়া হবে কিনা জানি না, হয়তো আর হবে না। তোমার কাছে আমার অনেক কথা ব্যক্ত করা বাকি রয়ে গেছে জাফরিন, কিন্তু আমার কথাগুলো অব্যক্ত থেকেই যাবে এখানেই। অব্যক্ত থেকে আমার ভালোবাসা। শুধু এতটুকু বলতে চাই, আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই জাফরিন। তোমাকে আপন করে পাওয়ার মতো যোগ্য ছেলে আমি নই। তবু শেষবারের মতো নিজেকে তোমার বন্ধনে আটকে ফেললাম। ক্ষমতার জোরে এতটুকু তো করতেই পারি, তাই করে নিয়েছি। তুমি আমার, এটা বলে কখনো তোমাকে দাবি করব না। তবে আমি শুধুমাত্র তোমার, এটা আমার প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির বরখেলাপ কখনো হবে না। জিসান তার প্রতিশ্রুতির বরখেলাপ কখনো করে না। জাফরিন বাসার সামনে এসেছে ঠিক, কিন্তু এখনো আনমনা হয়ে আছে। জিসানের কথাই ভেবে চলছে। জিসান খুব কেঁদেছে আজ। কেঁদে কেঁদে জাফরিনের অন্তরকেও ক্ষতবিক্ষত করে ফেলেছে। খুব মায়া হয়েছিল। কেন জানি জাফরিন জিসানকে জড়িয়ে ধরেছিল। জাফরিন নিজেও কেঁদে ফেলল। কিন্তু জিসান নিজের কান্না থামিয়ে জাফরিনকে সোজা তার বাসার সামনে নিয়ে আসলো। জাফরিন গাড়ি থেকে নামতেই জিসান চলে যায়। তাহলে জিসানের সাথে কি জাফরিনের দেখা হবে না? জিসান কি আর তার সাথে কথা বলবে না? তাদের পথ চলা কি শুরু না হতেই শেষ হয়ে গেল? বিবাহ নামের এমন পথ চলা কি আদৌ হয়? কত শত প্রশ্ন চলছে জাফরিনের মাথায়। ভাবনার রীতি হয় সফওয়ানের ডাকে। সফওয়ান এই সহ কয়েকবার জান্নাতের কথা জিজ্ঞাসা করে ফেলেছে। আমতামতা করে জাফরিন জবাব দেয়, ভাবে কি এখনো বাসায় ফিরেনি? না তো। জাফরিন চিন্তিত হয়ে পড়ে। এখন কি জবাব দেবে তার বাবার কাছে? কোনো জবাব নেই তার কাছে। এতক্ষণে তো জান্নাত বাসায় চলে আসার কথা, তাহলে কেন আসছে না? এমন লেট তো কখনোই করে না। তাহলে আজ কি হলো? চিন্তিত স্বরে জাফরিন বলল, হয়তো লাইব্রেরিতে আছে। আমি আজ লাইব্রেরিতে যাইনি, চলো সেখানে গিয়ে খোঁজ করি। হন্তদন্ত হয়ে ছুটে যায় লাইব্রেরির পানে। সেখানে খোঁজ করলেও সন্ধান মেলেনি জান্নাতের। কলেজের পুরো এরিয়া তন্ন তন্ন করে খুঁজে একবার, কোথাও জান্নাত নেই। জাফরিনদের ক্লাসের কেউ নেই যে জান্নাতের কথা জিজ্ঞাসা করবে। নিরুপায় হয়ে এক বুক হতাশা নিয়ে ধপাস করে বসে পড়ে জাফরিন আর সফওয়ান। ইতিমধ্যে সফওয়ানের হার্টে ব্যথা শুরু হয়ে গিয়েছে। ব্যথায় আহ করে শব্দ করে বুকে হাত চেপে ধরল সফওয়ান। জাফরিন উঠে গিয়ে তাড়াতাড়ি পানি এনে তার বাবাকে দেয়। পেছন দিক থেকে দারোয়ান শোরগোল শোনা যাচ্ছে। কোন বিষয় নিয়ে খুব বলা বলি করছে তারা। বোরখা পরিহিত ছিল ইত্যাদি ইত্যাদি। কথাগুলো পরিষ্কার শোনার জন্য বাবা মেয়ে দুজনেই গিয়ে জিজ্ঞাসা করে। দারোয়ান বলতে শুরু করে, 11টার দিকে কলেজের বাইরে একটা গাড়ি আসে।
গাড়ি থেকে 2 জন পুরুষ এবং 3 জন মহিলা নেমে ভেতরে যায়। একজনকে খ্রিস্ট ধর্মের ফাদারের মতো দেখাচ্ছিল। 15-20 মিনিট পর একটি বোরখা পরিহিত মেয়েকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। মেয়েটি আমাদের কলেজের স্টুডেন্ট বলে প্রিন্সিপাল স্যার এসে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তারা বলেন বোরখা পরা মেয়েটি তাদের মেয়ে। পারিবারিক সমস্যা মেটানোর জন্য তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রিন্সিপাল স্যার তখন আর আটকানোর চেষ্টা করলেন না। মেয়েটি হাত জোর করে বলেছিল, প্লিজ স্যার, আমাকে ওনাদের সঙ্গে যেতে দিবেন না। কিন্তু মেয়েটির কথা আর গুরুত্ব কেউ দিল না। মেয়েটির কান্না দেখে খুব মায়া হয়েছিল। জাফরিন তার ফোন থেকে জান্নাতের বোরকা পরা একটা ছবি বের করে দেখিয়ে বলে, এই মেয়েটি আঙ্কেল। তৎক্ষণাৎ জবাব আসে, হ্যাঁ হ্যাঁ এই মেয়েটি। জাফরিন ফোন ঘেটে জান্নাতের বাবা মায়ের ছবি বের করে দেখিয়ে বলে, ওনারা এসেছিলেন নিতে? আগের মতোই পুনরায় জবাব আসে, হ্যাঁ ওই লোকগুলোর মধ্যে এই 2 জনও ছিলেন। জাফরিন ও তার বাবা সবটা পরিষ্কার বুঝতে পারে। জান্নাতকে তার পরিবার তাদের সাথে নিয়ে গিয়েছে, কিন্তু কেন? বাসায় ফিরে জোহরের সালাত আদায় করে আহনাফ সহ বেরিয়ে পড়ে জান্নাতদের বাসার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারে তারা তাদের গ্রামের বাড়ি ফিরে গিয়েছে। এমন কথা শুনে আহনাফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জান্নাতদের গ্রামের বাড়ি কোথায় কারো জানা নেই। এখন কি করে জান্নাতের কাছে পৌঁছাবে আহনাফ? বাড়ির মালিকের কাছে জান্নাতদের গ্রামের ঠিকানা জানতে চায় আহনাফ। বাড়ির মালিক জানায় তাদের গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়। আহনাফ বাসায় ফিরে আসার পর থেকে বারান্দায় বসে রাত অতিবাহিত করছে। গভীর রাত হয়ে গেছে। প্রতিটি মানুষ ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে পাকপাখালিগুলো, শহরের ইট পাথরগুলো ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে কুকুরের আর্তনাদ ভেসে আসছে। হালকা শীত শীত অনুভব হচ্ছে। শীতল আবহাওয়া উপভোগ করছে বারান্দায় 2 ব্যক্তি, জাফরিন এবং আহনাফ। জাফরিনের ঘুম কেড়ে নিয়েছে সেই বখাটের লম্পট বাজে জিসান চৌধুরী নামের ছেলেটা। না কান্না আসছে না ঘুম। মনের বিষাক্ত ব্যথাগুলোর কমার তো নাম নেই, বরং ধীরে ধীরে গভীর হচ্ছে। ভালোবাসা নামক অধ্যায় কেন এত যন্ত্রণার হয় তা জাফরিনের জানা নেই। বিষাক্ত ভালোবাসা ফিল করার আগেই পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে জাফরিনকে। এখন ব্যক্ত করতে বাকি, কিন্তু ব্যক্ত করতে পারছে না জাফরিন। রয়ে গেল বাকি জাফরিনের অব্যক্ত ভালোবাসার গল্প। অন্যদিকে আহনাফ সহ্য করতে পারছে না জান্নাতের বিরহ। ভালোবাসার রং মাখিয়ে এভাবে ফাঁকি দিবে জান্নাত কখনো ভাবেনি আহনাফ। সবে মাত্র ভালোবাসা ফিল করতে শিখেছিল আহনাফ। এখনো ভালোবাসতে অনেক দূর বাকি। তাহলে কেন দূরত্ব তৈরি হলো? দম বন্ধ হয়ে আসছে আহনাফের। একা একা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আহনাফের। জান্নাতের পাগলামোগুলো আজ ভীষণভাবে মনে পড়ছে তার। মনে পড়ে তাদের বিয়ের পর 2য় দিনের কথা। আহনাফ যখন রুমে এসেছিল তাকিয়ে দেখে তার সব জিনিসপত্র সকল ফার্নিচারের অর্ধেকে রাখা হয়েছে, বাকি অর্ধেক জান্নাত তার নিজের জিনিসপত্র রেখেছে। রাগ দেখে আহনাফ জিজ্ঞাসা করে, আপনি আমার সবকিছু দখল করছেন কেন? জান্নাত মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমি তো তোমাকেই দখল করে নিয়েছি, তোমার জিনিসপত্র। হ্যাঁ এমন কি? শোনো, তোমাকে জুড়ে এই হুমায়রা জান্নাতের রাত চলবে। বুঝেছ কি বলছি? আহনাফের প্রচুর রাগ হচ্ছে। রাগে ক্ষোভে ফেটে পড়া আহনাফ। চোখ 2 চোখ ভরে অশ্রু গড়িয়ে পড়ছে। বারান্দা থেকে উঠে এসে জান্নাতের সকল জিনিসপত্র বের করে বিছানায় রাখে। এক একে ছুঁয়ে দেখছে জান্নাতের সকল জিনিসপত্র। পুরো খাট জুড়ে কাপড় চোপড়, কসমেটিক্স, বই খাতা, ব্যাগ ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে আছে। অস্পষ্ট স্বরে আহনাফ বলে, আই মিস ইউ হুমায়রা পাখি। উহু করে কেঁদে ওঠে আহনাফ। জান্নাতের প্রতিটি বইয়ের ভাঁজ থেকে এক এক করে বের হতে থাকে জান্নাতের লেখা কাগজের টুকরো। আহনাফ প্রতিদিন একটি করে কাগজ খুলে পড়ে। এক টুকরো কাগজ একদিনে কতবার পড়া হয় তার জানা নেই। শেষবারের মতো একটি মোটা কাগজের টুকরো খুঁজে পেয়েছে আহনাফ। এই কাগজের মাঝেই রয়েছে স্বয়ং আহনাফের লেখা। আহনাফ বুঝতে পারে সেদিন লাইব্রেরিতে জান্নাতি ওই কাগজের টুকরো রেখেছিল, যেখানে ছিল তার মনের প্রশ্নগুলো ব্যক্ত করা। আর সেই প্রশ্নের উত্তর লিখেছিল আহনাফ। জান্নাতকে তার তাকদিরে আগে থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তাহলে এখন জান্নাত কেন তার থেকে দূরে? মনে মনে জান্নাতকে নিয়ে কল্পনা করতে করতে জান্নাতকে নিয়ে আলাদা এক দুনিয়া তৈরি করে ফেলেছে আহনাফ। সেদিন রাতে আহনাফের ফোনে একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি হুমায়রা জান্নাত। জীবনে অনেক স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, হয়তো তার পূরণ হবে না। আমার জীবন হয়তো অতি শেষ সীমানায় পৌঁছে যাবে। সীমান্তে পৌঁছাতে হয়তো অল্প কিছুদিনের বাকি। শেষবারের মতো বলতে চাই, ভালোবাসি তোমায়, বড্ড ভালোবাসি তোমায় আহনাফ। আল্লাহর জন্যই ভালোবাসি।
বাবা মায়ের গল্পের মতো আমার ভালোবাসাকে অব্যক্ত রাখতে চাইনি, তাই বলে দিলাম। খুব ইচ্ছা করে তোমার মনের কথা জানতে, কিন্তু তা অপূর্ণই থেকে গেল। আমাকে ক্ষমা করে দিও, সবাইকে ক্ষমা করতে বলে দিও। ইতি, হুমায়রা জান্নাত। আহনাফ মেসেজটি পড়ে হামা করে কেঁদে ওঠে। কান্নাকে সংযত করে বারবার কল করা সত্ত্বেও কল ব্যস্ত বলে কল ডিসকানেক্ট হয়ে যায়। অন্য সিম দিয়ে ট্রাই করলে ওপাশ থেকে মহিলা কণ্ঠ ভেসে আসে। কথা বলে বুঝতে পারে এটা হয়তো বা জান্নাতের মা। জান্নাতের সাথে আর তার কথা হলো না, বলতে পারলো না তার জমে থাকা অব্যক্ত কথাগুলো। জান্নাতের একটু আভাস পেয়ে আহনাফ পাগল হয়ে যাচ্ছে। অস্থির মনকে সান্ত্বনা দিতে ছুটে চলল আহনাফ। গন্তব্য তার হুমায়রা জান্নাতের কাছে। এই প্রথম এত দূরের সফর আহনাফের। বাসে করেই পুরো পথ অতিক্রম করে আহনাফ টানা অনেক ঘন্টার পথ শেষ করে বেশ ক্লান্ত হয়ে পড়েছে আহনাফ। দিন পেরিয়ে রাত পেরিয়ে দিন, আবার দিন পেরিয়ে রাত, এভাবেই 3 দিন কেটে যায়। আহনাফ ঘুরে ঘুরে পুরো শহরকে দেখছে, কোথাও কোনো নিশানা পাওয়া গেল না। নিরুপায় হয়ে আহনাফ ওই নাম্বারে কল করে। কাকতালীয়ভাবে কল রিসিভ করে জান্নাত। রিসিভ করা ব্যক্তি জান্নাত, এটা নিশ্চিত হয় আহনাফ জান্নাতের সালাম শুনে। আহনাফ সালামের জবাব দিয়ে আবেগে আপ্লুত হয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। চোখের পানি টলমল করছে তার। কতদিন পর তার কাঙ্ক্ষিত মানুষটির কণ্ঠস্বর শুনতে পেয়েছে আহনাফ। এই যেন শুষ্ক মরুভূমির মাঝে এক ফোঁটা পানির সন্ধান। ওপাশ থেকে তড়িঘড়ি করে কান্না ভেজা কণ্ঠে জান্নাত বলে, আমি জানতাম তুমি কল করবেই, কিন্তু আমি দুঃখিত। আমি যে কোনো মুহূর্তে কল কেটে দিতে পারি। আমার কথা বলার মতোই পসিবল নয়। আহনাফ, কেমন আছো সেটা বলো। আহনাফ কান্না আটকে বলে, তোমাদের গ্রামের ঠিকানা বলো প্লিজ। কেন জানতে চাইছো? খুব প্রয়োজন তাই। না, এখানে অনেক বিপদ হবে তোমার জন্য। প্লিজ এখানে আসার চেষ্টা করো না। আল্লাহর জন্য হলেও প্লিজ বলো। জান্নাত ইতস্তত বোধ করে ছোট্ট করে বলে, কাঠুলি মঠ, প্লিজ এখানে এসো না তুমি। জান্নাতের কথার প্রতি উত্তরে আহনাফ বলে, আমি ভালো নেই হুমায়রা পাখি, তবু আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। কেননা এর চাইতে খারাপ অবস্থা আমি থাকতে পারতাম যদি আল্লাহ চাইতেন। সেই জন্য আলহামদুলিল্লাহ। এটুকু বলে আহনাফ বারবার হ্যালো করছে, কিন্তু কোনো উত্তর ভেসে আসেনি। আহনাফ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে জান্নাত কল কেটে দিয়েছে। পুনরায় কল করলে একজন পুরুষ কল রিসিভ করে। কিছু বলার আগেই ভেসে আসে কর্কশ গলা, চেঁচানোর শব্দ। মনে হচ্ছে কাউকে খুব কঠিনতরভাবে শাসন করা হচ্ছে, হয়তো জান্নাতকে। কল পুনরায় কেটে যায়। আহনাফ রওনা হয় কোঠলি মঠ গ্রামের উদ্দেশ্যে। রাত হয়ে যায়। গ্রামে আসতে আসতে রাস্তার পাশে একটা ফাঁকা জায়গায় সালাত আদায় করে রাত অতিবাহিত করে। ফজরে সালাত আদায় করে হাঁটতে শুরু করে। ধীরে ধীরে প্রভাতের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিলের পর বিল দেখা যাচ্ছে শুধু। রাস্তাগুলো মাটির তৈরি। হাঁটতে হাঁটতে একটা মন্দির দেখতে পায় আহনাফ, বেশ পুরনো বলে মনে হচ্ছে। অনেক দূর হেঁটে বাড়ি দেখতে পায় আহনাফ। বাড়ির সামনে গিয়ে একজন লোককে জিজ্ঞাসা করে, কিছুদিন আগে ঢাকা থেকে এখানে একটি পরিবার এই গ্রামে এসেছে, আপনি কি তাদের বাড়ি সম্পর্কে বলতে পারবেন? কথাটা জিজ্ঞাসা করা মাত্রই আহনাফের চারিদিকে কয়েকজন লোক এসে ঘিরে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় আঘাত করা হয়, আর যার দরুন আহনাফ জ্ঞান হারিয়ে ফেলে। পানির ঝাপটায় আহনাফের জ্ঞান ফিরে আসে। চোখ খুলতে পারছে না আলোর কারণে। প্রখর রোদ্দুর আলোর সামনে তাকে রাখা হয়েছে। শরীর নাড়াতেই বুঝতে পারে তাকে বেঁধে রাখা হয়েছে। প্রখরতা ছেদ করে কিছুটা চোখ খুললেও কিছু দেখা যাচ্ছে না। মিনিট 5 পর আহনাফকে ঘুরিয়ে অপর দিকে করা হয়। এতক্ষণ প্রচণ্ড আলো চোখে পড়ায় এখন ছায়া থাকা সত্ত্বেও ঠিকমতো কিছু দেখতে পারছে না আহনাফ। কয়েক মিনিট পার হলে একটি মুখ তার সামনে পরিষ্কার হয়ে ভেসে উঠতে শুরু করে। চিরচেনা মুখ এটি। দীর্ঘদিন পর এই মুখ দর্শন করছে আহনাফ, কিন্তু নিমিষেই তার বুকটা কেমন দুমড়ে মুচড়ে ওঠে। জান্নাত একদম শুকিয়ে গেছে। মুখে কাটাছেঁড়া দাগ বসে আছে। কিছু দাগ পুরনো, কিছু ক্ষত এখনো তাজা। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে সারা শরীর জুড়ে ছড়িয়ে আছে। মনে হচ্ছে অনেকদিন যাবৎ শখের এই চুলগুলো ছুঁয়েও দেখেনি জান্নাত। চোখগুলো নিচে কালো দাগ পড়ে গেছে। চোখ জোড়া তাকে দেখলেও অবিরাম পানি ঝরছে। একটি শক্ত হাত আহনাফের চোয়াল চেপে ধরে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, নাম কি তোর? মোহাম্মদ আহনাফ খালিদ। এখানে কেন এসেছিস? আমার স্ত্রীকে ফেরত নিতে এসেছি। তোর স্ত্রী বলতে ধর্মপত্নী? জি। ও তোর স্ত্রীকে শুনি। আহনাফ জান্নাতের মুখ পানে তাকে বলে, আমার স্ত্রী।
আহনাফের কথা শুনে রাগে গজগজ করতে করতে আব্দুল বলে ওঠে, রাধিকা, তুই বিয়ে কবে করলি? রাধিকার মানে জান্নাতের কোনো জবাব নেই। ক্ষিপ্ত হয়ে অনামিকা রানী জান্নাতের গালের জুতাতে আঘাত করতে শুরু করেন। জান্নাতের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আহনাফ সহ্য করতে না পেরে চেঁচিয়ে বলে ওঠে, অনেক হয়েছে, প্লিজ থামুন। আমার স্ত্রীর গায়ে আর একটা আছরও যেন না লাগে। আহনাফের কথা শেষ হতে একজন পুরুষ এসে আহনাফের পিঠে মুগুর পেটা শুরু করে। তীব্র আঘাত লাগার পরও আহনাফ টু শব্দটিও করেনি। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জান্নাতের দিকে আহনাফ। জান্নাতের চেহারা লাল হয়ে আছে দেখে বুক ফেটে যাচ্ছে। জান্নাত মলিন চোখে তাকিয়ে আছে আহনাফের দিকে। তার জন্য এত কষ্ট সহ্য করে যাচ্ছে আহনাফ। যে আহনাফ নারী দেখলে পালিয়ে বেড়াতো, ভালোবাসা নামক অধ্যায়ের সম্পর্কে একদম গণ্ডমূর্খ ছিল, সে আহনাফ একটা নারীকে ভালোবেসে এত কষ্ট সহ্য করতে শিখে নিয়েছে। ভেবে ভেবে অবাক হচ্ছে। আব্দুল মানে জান্নাতের ফাদার শক্ত কণ্ঠে বলে ওঠে, এই বিয়ে আমরা কেউ মানি না, অতএব এই বিয়ে আমাদের কাছে কোনো মানেই নেই। আমরা নতুন করে রাধিকার বিয়ের ব্যবস্থা করব। এমন কথা শুনে আহনাফ একটু ভয় পেলেও জান্নাত বলে ওঠে, ফাদার, আমি আহনাফকে ভালোবেসে স্বেচ্ছায় বিয়ে করেছি। আমি বর হিসেবে আহনাফকেই মান্য করি এবং করব ইনশাল্লাহ। আহনাফ ছাড়া আমার লাইফে অন্য কোনো পুরুষ আগমন সম্ভব নয়, কোশ্চেন কালেও না। বিয়ে করলে বর হিসেবে আহনাফই পারফেক্ট এবং আমি তাকেই সিলেক্ট করব, কারণ আমি বিয়ে করলে আহনাফকেই করব। অমানবিক নির্যাতন করার পরও জান্নাত তার সিদ্ধান্তে অটল। শেষে উপায় না পেয়ে আহনাফের উপর অমানবিক নির্যাতন শুরু হয়। আঘাতেই ফলে শরীরের বেশ অর্ধেক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। জান্নাত সহ্য করতে না পেরে চোখ মুখ বন্ধ করে বলে দেয় যে সে তার ফাদারের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি, তবু যেন আহনাফকে আর আঘাত না করা হয়। আহনাফ রক্তরাঙা চোখে মুখে বলে, হুমায়রা, আল্লাহর পরীক্ষা এত তাড়াতাড়ি হেরে যাবে ভাবিনি। তুমি কি ভুলে গেছো সাহাবীদের জীবনী? তুমি কি ভুলে গেছো নারী সাহাবীদের কাহিনী? কেমন ছিল তাদের পরীক্ষা, কেমন ছিল তাদের ঈমান, কেমন ছিল তাদের ইমতিহান? ভুলে গেছো আল্লাহর দেয়া প্রতিশ্রুতির কথা? ভুলে গেছো আল্লাহর দেয়া নিয়ামতের কথা? জান্নাত চোখের পানি মুছে ক্যাবলা দিকে ফিরে সেজদায় নুয়ে পড়ে হাওমাও করে কাঁদতে শুরু করে। সেজদা থেকে মাথা উঠিয়ে উচ্চ আওয়াজে কালিমা পাঠ করে বলে, না, আমি কিছুই ভুলে যাইনি। আমি গাফেল হয়ে গেছি এবং গাফেল হয়ে যাচ্ছিলাম। শুকরিয়া রবের দরবারে যে তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আবার আলহামদুলিল্লাহ। জান্নাত পুনরায় তার সিদ্ধান্ত পরিবর্তন করে বলে, তোমরা যা করার করতে পারো, তবুও আমি যেমন আমার দিনের প্রতি অটল আছি, ইনশাল্লাহ সামনেও থাকব। আল্লাহর জন্য আমি মৃত্যুবরণ করতেও প্রস্তুত। তাদের কথা শুনে জান্নাতের পুরো সম্প্রদায় হতবাক হয়ে গেছে। এ কেমন দিন যে দিনের জন্য খুশি খুশি নিজের জীবন উৎসর্গ করতেও রাজি তারা। সারা শরীরে এত আঘাতের ক্ষতবিক্ষত চিহ্ন থাকা সত্ত্বেও তাদের চোখে মুখে আলাদা তৃপ্তিময় হাসি ফুটে আছে। চোখে মুখে অন্যরকম সাহসিকতা স্পষ্ট ফুটে উঠেছে। এ কোনো সাধারণ দিন নয়। চার্চের ফাদারে ইসলাম ধর্মকে আরো স্পষ্টভাবে বোঝার জন্য মনে মনে আরও বড় পরিকল্পনা করেন। তিনি শেষে রায় কার্যকর করেন ৩ সপ্তাহ একটি বদ্ধ ঘরে একটি সুন্দরী রমণীর সাথে আহনাফকে আটকে রাখা হবে। ৩ সপ্তাহ পর রবিবারের দিন চার্চে নতুন করে সবকিছু সিদ্ধান্ত নেওয়া হবে। চার্চের ফাদারের কথা মতো সুন্দর পরিপাটি একটি রুমে আহনাফকে আটকে রাখা হয়। কিছুক্ষণের মধ্যে এক সুদর্শন নারী আহনাফের রুমে এসে উপস্থিত হয়। নারীটাকে অলংকার পোশাক আশাক দিয়ে অপরূপা করে সাজানো হয়েছে। আহনাফ অচেতন হয়ে পড়ে আছে। জ্ঞান ফেরার পর আহনাফ তাকিয়ে দেখে তার পাশে একটি মেয়ে বসে আছে। আহনাফ তার নজর নিচু করে নেয়। দিন পার হতে শুরু হয়। দিনের পর দিন কাটতে শুরু করে। কেটে গেছে 2 সপ্তাহ। আহনাফ তার দৃষ্টি যে নিচু করেছে এক দণ্ডের জন্য মাথা তুলেনি। সর্বদা সালাত আদায় করে কিংবা তাসবিহ পাঠ করে দিন পার করছে। এদিকে সেই মেয়েটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আহনাফকে তার দিকে আকৃষ্ট করার জন্য। আহনাফ যদি তার দিকে আকৃষ্ট না হয় তাহলে তাকে হত্যা করা হবে। কোনো কিছুর উপায় না পেয়ে মদ্যপানীয় জিনিস খাওয়ানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু খাবারের প্রতি সন্দেহ থাকার কারণে আহনাফ এই 2 সপ্তাহ যাবৎ কোনো ধরনের খাবার গ্রহণ করেনি। কারণ তার সামনে যত খাবার রাখা হয়েছে তা কি হালাল নাকি হারাম তা জানা নেই। একটা মানুষ টানা এতদিন না খেয়ে থাকতে পারে এটা জানা ছিল না এই মেয়েটির। আগামীকাল 3 সপ্তাহ পূর্ণ হবে। রাত অতিবাহিত হলেই তারা আলাদা হয়ে যাবে। এই 3 সপ্তাহে মেয়েটি খুব গভীরভাবে আহনাফের প্রেমে পড়ে গেছে।
বর্তমান যুগে এমন ছেলে আছে ভাবতে অসম্ভব লাগলেও আনভির এখন সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে। যে মেয়েটিকে আহনাফের সাথে একই ঘরে আটকে রাখা হয়েছিল সে মেয়েটির নাম আনভি। জান্নাতদের সম্প্রদায়ের মধ্যে রূপের দিক দিয়ে বিবেচনা করলে আনভি সবচেয়ে সুন্দরী মেয়ে। আনভির রূপ দেখে চার্চের ফাদারের একমাত্র ছেলে মরিয়া হয়ে গেছে তাকে পাওয়ার জন্য। বিয়ের কথাবার্তা পাকা করা হয়েছে, কিন্তু আনভির চেয়ে জান্নাত বড় বলে জান্নাতের আগে আনভির বিয়েটা এখন অব্দি আটকে আছে। সময়ের পরিপ্রেক্ষিতে ইসলাম ধর্মকে যাচাই করার জন্য আনভিকে সিলেক্ট করলেন চার্চের ফাদার। চার্চে আজ গ্রামের সকল লোকজন এসেছেন। উচ্চ বংশের এক মেয়ের বিচার হবে বলে কথা। 1.5 মাস আগে জান্নাতকে জবরদস্তি করে গ্রামে নিয়ে আসা হয়। প্রতিটি ঘন্টার পর ঘন্টা জান্নাতের উপর মানসিকভাবে শারীরিকভাবে অমানবিক নির্যাতন ও চাপ সৃষ্টি করতে থাকে খ্রিস্ট ধর্মে ফিরে আসার জন্য। কিন্তু জান্নাত দাঁতে দাঁত চেপে সব কষ্ট, অত্যাচার, নিপীড়ন সহ্য করে ইসলাম ধর্ম অটল রেখেছে এবং রয়েছে। জান্নাতের স্বামী আহনাফ, যে কিনা 22 দিন যাবৎ অনাহারে রয়েছে, কিন্তু তার চেহারায় ক্ষুধার্ততার একটুকু চিহ্ন পর্যন্ত নেই। আনভি তার বয়ানে বলেছে আহনাফ তার দিকে একবারের জন্য ফিরে তাকায়নি। আহনাফের ধর্ম নিশ্চয়ই সত্য, এই বলে আনভি উচ্চ আওয়াজে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। পুরো চার্চ জুড়ে পিনপতন নীরবতা বয়ে যাচ্ছে। অন্যরকম হাওয়া বয়ে যাচ্ছে সবার অন্তর জুড়ে। সবাই অপেক্ষা করছে চার্চের ফাদারের বক্তব্য শোনার জন্য। চার্চের ফাদার সকল জনতাকে অবাক করে দিয়ে তার গলা থেকে খ্রিস্ট ধর্মের প্রতীক খুলে ফেলে, নিচ থেকে দূর করে দেয় খ্রিস্ট ধর্মের সকল জিনিসপত্রকে। অশ্রু সজল চোখে আকাশ পানে তাকিয়ে কালিমা শাহাদাত পাঠ করে নেয়। আলহামদুলিল্লাহ। সবার হৃদয় তখন কালিমা পাঠ করার জন্য উতলা হয়ে পড়েছে। ধীরে ধীরে একে একে ইসলাম ধর্ম গ্রহণ করলেও জান্নাতদের সম্প্রদায়ের মধ্যে আনভি ছাড়া আর কেউ ইসলাম ধর্ম গ্রহণ করল না। আফসোস, তারা জেদের কারাগারে বন্দী হয়ে গেল, যার দরুন সত্য দেখেও সত্য গ্রহণ করতে পারল না। পরিবারের কথা ভাবতেই জান্নাতের মনে পড়ে সেই ভয়ঙ্কর আয়াতের কথা, যেখানে আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আহনাফ জান্নাত শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কয়েকদিন এখানেই থাকার সিদ্ধান্ত গ্রহণ করল। আনভিকে ফাদারের বাড়িতে নিয়ে গিয়েছে। আহনাফ আর জান্নাত একজন বৃদ্ধা মহিলার বাড়িতে অবস্থান করে। ছোট্ট একটি ঘরে তাদের থাকতে দেয়া হয়েছে। আহনাফ খালি গায়ে বসে বসে আকাশের চাঁদ দেখছিল। হঠাৎ আহ শব্দ করে ওঠে আহনাফ। পাশ ফিরে তাকিয়ে দেখে জান্নাত কাপা কাপা হাতে গরম শেক দিচ্ছে আহনাফের ক্ষত স্থানে। চোখের পানি আড়াল করে জান্নাত বলে, একটু ধৈর্য ধরো। আহনাফ এক পলকে তাকিয়ে আছে জান্নাতের দিকে। ব্যথার কোনো বোধগম্য হলো না তার। আহনাফের মনের ব্যথা, শরীরের ব্যথা তো জান্নাত দূর করল, কিন্তু জান্নাতের ব্যথা কিভাবে দূর করবে আহনাফ? আহনাফ নিচে চাটাই বিছিয়ে তার উপর গুটসুটি মেরে শুয়ে পড়ে। জান্নাত এখনো বসে আছে। নীরবতা ভেঙে জান্নাত বলে, আম্মু রাজি ছিলেন না বলে বাবাকে সবসময় নিচে ঘুমাতে হতো, কিন্তু আমি তো তোমাকে নিচে ঘুমানোর কথা বলিনি, তাহলে কেন এত দূরত্ব? আহনাফ চট করে উঠে বসে। ফুপিয়ে কেঁদে ওঠে আহনাফ। জান্নাত হুড়মুড় করে উঠে আহনাফকে জড়িয়ে ধরে বলে, কি হচ্ছে তোমার? এভাবে কান্না করছো কেন? আহনাফ জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও হুমায়রা পাখি। এসব কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? শোনো, আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না। আমি জানি তোমার কোনো দোষ নেই। আমার তো বরং কৃতজ্ঞতা জানানো উচিত যে তুমি আমার জন্য তোমার জীবন ঝুঁকিতে ফেলেছ। আমার একটু ডাউট হচ্ছে একটা বিষয়। কি বিষয়? আহনাফ জিজ্ঞাসা করতেই জান্নাত আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আগের আহনাফের সাথে এই আহনাফের অনেক পার্থক্য রয়েছে। আহনাফ একটু চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কেমন পার্থক্য? জান্নাত দুষ্ট এসে আস্তে করে বলে, আগের আহনাফ আমার কাছে আসলে খুব লজ্জা পেত, আর এই আহনাফ দেখো আমার কেমন নির্লজ্জের মতো জড়িয়ে ধরে আছে। আহনাফ ন্যাকামি করে বলে, আরেকবার নির্লজ্জ বলেছ তো? তো কি জনাব? আহনাফ পরম আবেশে জান্নাতের জখমযুক্ত ঠোঁট যুগল নিজের আয়ত্তে নিয়ে নেয়। 10 দিন পর আহনাফ এবং জান্নাত পুনরায় ঢাকায় ফিরে আসে। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই দিন কাটছিল, শুধু জাফরিন ছাড়া। দিনের পর দিন কাটছে আর তিলে তিলে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে জাফরিন। বিষাক্ত ভালোবাসা এখন তার কাছে পবিত্র বলে মনে হচ্ছে। মনে মনে তার ছোট্ট পবিত্র ঘরে জিসানের জন্য অনেক জায়গা হয়ে গেছে। জাফরিন কলেজের নাম করে লুকিয়ে লুকিয়ে প্রায় দেখে আসে জিসানকে।
জিসান এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। টাকনোর ওপর প্যান্ট পরতে শুরু করে দিয়েছে। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে। শহরের লোকজন তাকে দেখলে আগের মতো ভয় পায় না, বরং তাকে খুব সম্মান করে। জিসান এখন আর মানব বিরোধী কাজ করে না। এখন সে ঐক্যবদ্ধ হয়ে মানুষদের জন্য কিছু না কিছুর ব্যবস্থা করতেই থাকে। জিসান জাফরিনকে ছাড়া খুব ভালো আছে, নিজের জীবনকে গুছিয়ে নিতে শিখে গেছে। সত্যি সত্যি এখন আর জাফরিনের প্রয়োজন নেই জিসানের কাছে। জাফরিন লম্বা ঘন শ্বাস ছেড়ে পুনরায় বাসায় ফিরে আসে। সেদিন আশ্রমে জিসান বাচ্চা ও বৃদ্ধ ও বৃদ্ধাদের বস্ত্র ও খাবার বিতরণ করেছিল। জিসান আশ্রমের বাইরে মিডিয়ার কয়েকজন লোক এসে ভিডিও করেছিল। এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যেন এখানে কোনো সিনেমা চলছে। বিভিন্ন রং ঢঙের মেয়েরা এসে ফ্লোটিং চালিয়ে যাচ্ছিল। আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাফরিন তা দেখছে আর রাগে ফুঁসে উঠছে। এত বড় কাণ্ড ঘটছে, জিসান সেদিকের কোনো খেয়ালই নেই। এত মেয়েদের মাঝে জিসান কি করে স্বাভাবিক হয়ে আছে? একটা মেয়ে তো জিসানের গায়ে পড়া অবস্থা। কি নির্লজ্জ বেহায়া মেয়ে! জাফরিন ভিড় ঠেলে সোজা গিয়ে মেয়েটিকে টান দিয়ে জিসানের থেকে দূরে সরিয়ে ঠাস করে চড় বসে দেয় মেয়েটির গালে। মুহূর্তের মধ্যে সব নিস্তব্ধ হয়ে গেছে। মেয়েটি রাগে ক্ষোভে চেঁচিয়ে বলে, হোয়াট ননসেন্স! আমাকে চড় দেওয়ার তুমি কে? তোমার সাহস তো কম নয়। জাফরিন রাগে গজগজ করতে করতে বলে, বিনা অনুমতিতে অন্যর মূল্যবান সম্পদে হাত দিলে এমনই হবে। আশা করি বুঝতে পেরেছেন। রাগান্বিত চোখজোড়া এবার জিসানের উপর নিবদ্ধ করে জাফরিন। জিসান নিষ্পাপের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। চোখ তুলে জাফরিনের দিকে একবার তাকিয়ে আবার চোখ নিচু করে নেয়। এই অগ্নি দৃষ্টিতে দৃষ্টি দিয়ে আর একটু দগ্ধ হওয়ার ক্ষমতা নেই তার মাঝে। জাফরিনের পবিত্র ভালোবাসায় সে কবেই দগ্ধ হয়ে গেছে। মেয়েটি জাফরিনকে ধাক্কা দেওয়ার জন্য এগিয়ে আসলে জাফরিন তার আপন গতিতে সামনের দিকে এগিয়ে যায়। এতে মেয়েটি মাটিতে পড়ে যায়। জাফরিনের সেদিকে কোনো খেয়াল নেই। এগিয়ে গিয়ে জিসানের শার্টের কলার চেপে ধরে বলে, এসব কি হচ্ছে এখানে? জিসান ছোট্ট করে জবাবে বলে, আমাকে পটানোর কৌশল চলছিল। বিশ্বাস করো, আমি একবারের জন্য ফিরেও তাকাইনি। অন্য মেয়েরা কেন তাকাবে তা আমি জানবো কিভাবে? তুমি তো কখনো আমাকে আমার সম্পর্কে বলোনি। বললে হয়তো ধারণা করতে পারতাম। জাফরিন প্রচণ্ড রকমের রেগে যায়। এলো পাথারি কিল ঘুষি শুরু করে দিল। বাচ্চাদের মতো নাক টেনে কান্না করতে করতে বলে, এত শখ অন্যর ফিলিংস জানার জন্য? আমি তো আজকে আপনাকে মেরেই ফেলব। জিসান কি করবে ভেবে না পেয়ে আলতো করে জাফরিনকে বুকে টেনে নেয়। সান্ত্বনা দিয়ে বলে, কান্না করো না প্লিজ। তুমি যত খুশি মারো বক, আমি ব্যথা পেতে মেনে নেব। প্লিজ কান্না করো না। আমার লাইফে তুমিই প্রথম, তোমাতেই আমি শেষ। এই লাইফে দ্বিতীয় কোনো নারীর স্থান হবে না, আই প্রমিস ইউ। এই বলে জিসান জাফরিনকে কোলে তুলে নিয়ে সোজা চলে যায়। উপস্থিত সব মেয়েরা হা হয়ে তাকিয়ে আছে। গাড়িতে বসে জাফরিন এখনো কেঁদেই যাচ্ছে। জিসান চুপচাপ ড্রাইভ করছে। গাড়ি চলছে জাফরিনদের বাসার উদ্দেশ্যে। জাফরিন নিজ থেকে জিজ্ঞাসা করে, এভাবে আর কতদিন? আপনার কি কষ্ট হয় না? কান্না মিশ্রিত কণ্ঠে জবাব দেয় জিসান, অনেক কষ্ট হয়, কিন্তু একটা কথা কি জানো? তোমার বাবা মায়ের কাছে সবচেয়ে বড় এবং নিকৃষ্ট অপরাধী আমি। বিশ্বাস না হলে তোমার ভাইকে জিজ্ঞাসা করে নিও, সে স্বয়ং সাক্ষী আছে। তোমার গন্তব্য এসে গেছে। জিসান গাড়ি থামিয়ে দরজা খুলে দাঁড়ায়। জাফরিন ধীর পায়ে গাড়ি থেকে নেমে একটু সামনে যেতেই জিসান ডাক দিয়ে বলে, শোনো, আজকে আমাকে যেভাবে তোমার সম্পদ বলে দাবি করেছ, ঠিক তেমনই তুমি কিন্তু আমার সম্পদ। অতএব এই সম্পদের প্রতি কোনো প্রকার অবহেলা করো না। আমি যেমন দিব্যি ভালো আছি, ঠিক তেমনই তুমিও ভালো থেকো। কথাগুলো তীরের মতো গিয়ে লাগে জাফরিনের বুকে। সত্যি, এই মানুষটির পক্ষে পাথর হয়ে থাকা 100% সম্ভব। জাফরিন তার চোখের পানি মুছে দ্রুত পায়ে হেঁটে ভেতরে চলে যায়। রাতের বেলা আহনাফকে কড়াভাবে পাকড়াও করেছে জাফরিন। শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, সেদিনও এড়িয়ে গিয়েছিলে, কিন্তু আজও যেতে পারবে না। বাবার খোঁজ তুমি আগে থেকে জানতে, তাই না? আহনাফ বিস্মিত চোখে তাকে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ এই কথা কেন জানতে চাইছ? জাফরিন বলে, কারণ তুমি খুব ভালো করে জানো আমি পরিবারের একজন সদস্য, তাই তাদের এই বিষয় জানাটা আমার কাছে খুব জরুরি। আহনাফ গম্ভীর কণ্ঠে বলে, এই বিষয়ে বরাবরের মতো আমি এখনো বলতে চাচ্ছি না, তবু বলছি, হ্যাঁ, আমি বাবার খোঁজ আগে থেকে পেয়েছিলাম। দীর্ঘশ্বাস ছেড়ে জাফরিন জিজ্ঞাসা করে, জিসান নিজেকে অপরাধী ভাবার কারণ কি? কারণ জিসান বাবার সাথে অন্যায় করেছে। যে অন্যায়ের জন্য সে অনুতপ্ত হয়েছে, কিন্তু এখনও নিজেকে ক্ষমা করতে পারছে না, যার জন্য আমাদের পরিবারের কারোর সামনে এসে দাঁড়ানোর সাহস করতে পারছে না। জাফরিন একটু তেতে উঠে বলে, কি অন্যায় করেছে সেটাই জানতে চাচ্ছি।
একজন দাসের সাথে জ্ঞানহীন মনিব যে অন্যায় করে থাকে সে অন্যায় করেছে, এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। আহনাফ তার রুমে চলে যায়। জাফরিন ফ্লোরে বসে পড়ে। মন প্রাণ উজাড় করে কান্না করতে ইচ্ছে করছে। প্রতি রাতে নির্দিষ্ট সময়ে খুব কান্না করে জাফরিন। সবার সামনে সামনে ভালো থাকা, হাসি খুশি লাইফ কাটানোর অভিনয় করতে করতে খুব পারদর্শী হয়ে গেছে জাফরিন। আজ জুমাবার। আহনাফ কাথলি মঠ গিয়েছে সবাইকে ইসলাম সম্পর্কে জানানোর জন্য। কেননা সেখানকার মানুষ সবেমাত্র অমুসলিম হয়েছে। ইসলাম সম্পর্কে একটু একটু করে জেনে নিয়ে প্রতিনিয়ত চর্চা করে যাচ্ছে। তবে এই 2 মাসে আহনাফ প্রতি জুম্মাবার এসে প্রায় কিছুই শিখতে সক্ষম হয়েছে। সকাল 10টায় একজন মহিলা হুড়মুড় করে ঢুকে পড়ে আহনাফদের বাসায়। জান্নাত বেবি কনসিভ করেছে বলে ইদানিং তার শরীর খারাপ যাচ্ছে, তাই জাফরিন আর তার মা বাসার কাজ করে যাচ্ছে। হঠাৎ করে অচেনা মহিলা বাসায় আসতে দিয়ে একটু থমকে দাঁড়ায়। সালাম দিয়ে জিজ্ঞাসা করে মহিলাকে, কার কাছে এসেছেন? মহিলা ঠোঁটেলেই হেসে বলল, বসে তারপর না হয় কথা বলি। দিয়া ফিক করে এসে বলে, হ্যাঁ নিশ্চয় আসুন, বসুন। মহিলাকে দেখে দিয়া বুঝতে পারে মহিলা তো হয়তো এই প্রথম বোরকা হিজাব নিকাব পরেছেন। কেমন একটা অগোচরে ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। দিয়া জাফরিনকে ডাক দিয়ে নাস্তার ব্যবস্থা করতে বললেন। মহিলা হিজাব নিয়ে মহা মুশকিলে পড়ে গেছেন। আগাগোড়া কিছুই খুঁজে পাচ্ছে না। দিয়ে এগিয়ে গিয়ে আলতো করে মহিলার হিজাব ঠিক করে দিলেন। নিকাব খুলে মহিলা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে বললেন, অনেক ধন্যবাদ আপা, আসলে এই প্রথম পরিচিত। এটুকু বলেই জিহ্বায় কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেলে। দিয়া মুচকে এসে বলল, আমি বুঝতে পেরেছি, এটা ব্যাপার না, আপনার পরিচয়টা বললে খুশি হব। মহিলা আমতা আমতা করে বলতে শুরু করলেন, আমি মিসেস কোহিনুর। সোজা কথায় বলে ফেলি সেটাই ভালো। আমার একমাত্র ছেলে জিসান চৌধুরী যে আপনার মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবাসে। আপনি আমির চৌধুরীকে নিশ্চয়ই চিনেন, আমি তার স্ত্রী। আসলে আপনার স্বামীর সাথে এবং আপনার পরিবারের সাথে আমার স্বামী যা যা করেছে তারপর ক্ষমা পাওয়ার কোনো অপশনই থাকে না। জানি আপনাদের সামনে মুখ দেখানোর অবস্থাটুকু আমাদের নেই। সে জায়গায় আপনাদের মেয়ের জন্য বিয়ের কথা বলতে এসে গেছি। না এসে উপায় ছিল না। যাবে থেকে জাফরিনকে জিসান কিডন্যাপ করেছিল তখন থেকে এই পাগলের মতো ভালোবাসতে বাধ্য হয়েছে জিসান। অনেক চেষ্টার পরও ভুলতে পারিনি জাফরিনকে। দিনে দিনে আমার ছেলের মাঝে দিনই আলো ছড়িয়ে পড়লেও জাফরিনের অপূর্ণতায় তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। সন্তানের এমন অবস্থা আমি মা হয়ে কি করে সহ্য করি বলুন? নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই আজকে ছুটে চলে আসলাম। দরকার হলে আপনাদের ঘরের দাসী বানিয়ে আমাকে রাখুন, তবুও আপনার মেয়েকে আমার ছেলেকে উপহার দিন। দিয়া এগিয়ে এসে মিসেস কোহিনুরের হাত চেপে ধরে বললেন, এমন কথা বলবেন না, আমি একা আপনার কথার উত্তর দিতে পারবো না। পরিবারের আরও সদস্য আছেন, তাদের মতামত জানাটাও খুবই জরুরি। এতক্ষণে জান্নাত নাস্তা নিয়ে হাজির হয়। দিয়া মিসেস কোহিনুরকে সান্ত্বনা দিয়ে নাস্তা করতে বলল। অনেক ইতস্তত বোধ করে অল্প কিছু গ্রহণ করলেন মিসেস কোহিনুর। হুট করে উঠে জান্নাতকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন মিসেস কোহিনুর। জান্নাত সান্ত্বনা দিতে শুরু করে। মিসেস কোহিনুর কাঁদতে কাঁদতে বলল, জাফরিন প্লিজ তুমি অমত করো না। জান্নাত শান্ত স্বরে বলল, আন্টি আমি জাফরিন নয়, আমি জান্নাত। জাফরিন রান্নাঘরে। মিসেস কোহিনুর আবেগে আপ্লুত হয়ে দিয়াকে জিজ্ঞাসা করে, আমি কি জাফরিনের কাছে একবার যেতে পারি? দিয়া মুচকে এসে মিসেস কোহিনুরের হাত ধরে রান্নাঘরে নিয়ে যায়। মিসেস কোহিনুর জাফরিনকে দেখতেই তাকে বুকে টেনে নেয়। সেদিনের মতো কিছু না জানলেও পারিবারিকভাবে বসে চৌধুরী পরিবারের জাফরিনকে বিয়ে দেওয়ার মত সবাই দেয়। সবাইকে কনভিন্স করে আহনাফ। আজাদ হোসেন, আদিব, সফওয়ান আহনাফ বিয়ের কথাবার্তা পাকা করার জন্য চৌধুরী বাড়িতে যায়। বিয়ের কথাবার্তা পাকা করা হলেও জিসান খুব নার্ভাস ছিল। খুশি বটেও, কেননা এখন আর 2 পরিবারের মাঝে কোনো দেয়াল নেই। নার্ভাস এই জন্য যে জিসানের আর জাফরিনের আগেই বিয়ে হয়ে গেছে, এটা এখনও কেউ জানে না আহনাফ আর জান্নাত ছাড়া। ভাবতে ভাবতে কল করে বসে জাফরিনের কাছে। এত মাস পর কাঙ্ক্ষিত নাম্বারটি দেখে জাফরিন কেঁপে ওঠে। রিং শেষ হয়ে আবার রিং হতে শুরু হয়। কাপা হাতে ফোন রিসিভ করে জাফরিন। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে সালাম ভেসে আসে। হার্টবিট বেড়ে গেছে জাফরিনের। প্রতিটি ইন্দ্রিয় জুড়ে কম্পন শুরু হয়ে গেছে। কম্পনের ফলে সালামের জবাবটুকু দিতে পারছে না জাফরিন। ক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে পুরুষালী কণ্ঠে বলে ওঠে, কথা বলছো না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছ? বার কয়েকবার জিজ্ঞাসা করার পর জাফরিন হুম বলে ওঠে। জিসান দুচোখ বন্ধ করে জাফরিনের কণ্ঠস্বর অনুভব করে বড় বড় নিঃশ্বাস ফেলে বলে, আমাদের বিষয়টি লুকিয়ে রেখে তাদেরকে ধোঁকা দেয়া ঠিক হচ্ছে না। তাদেরকে ধোঁকা দিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। জাফরিন আস্তে করে বলে, আমিও চাই না।
জিসান কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, আমি কিছু একটা করার চেষ্টা করছি। 6 ঘন্টা পর সফওয়ানের কাছে ফোন আসে। খবর আসে মিসেস কোহিনূর হসপিটালে ইমার্জেন্সি অপারেশনের পর কেবিনে ভর্তি আছেন। হন্তদন্ত হয়ে ছুটে যায় সবাই হসপিটালে। গিয়ে জানতে পারে মিসেস কোহিনূর হার্ট অ্যাটাক করেছেন। কারণ জিজ্ঞাসা করলে জিসান চুপ হয়ে যায়। আর কয়েকবার সফওয়ান জিজ্ঞাসা করলে জিসান বলে, আমি আম্মুকে বলেছিলাম যে। জিসান আমতা আমতা করতে শুরু করে। সফওয়ান গম্ভীর মুখে আবারও প্রশ্ন করে, কি বলেছিলে, সরাসরি খুলে বলো। জিসান চোখ বন্ধ করে বলে, বলেছিলাম আমি এই বিয়ে করতে চাই না। সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছে। বিয়ের দাওয়াত সহ অনেক কাজ হয়ে গেছে। মাত্র 3 দিন বাকি আছে তাদের বিয়ের, আর এখন এমন কথা কেন বলছে জিসান? আদিব একটু রেগে গিয়ে বলল, তুমি প্রথমেই কেন জানাওনি? আসলে যেদিন আপনারা আমাদের বাসায় গিয়েছিলেন সেদিন সবকিছু জানতে পারি। আম্মু আমার অগোচরে বিয়ের পাকা কথা বলে ফেলেছেন। ড্যাড মারা যাওয়ার পর থেকে আম্মু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। এই ভয় এতদিন কিছু বলিনি, কিন্তু না বলেও। জিসানের কথার মাঝখানে আহনাব জিসানকে থামিয়ে দিয়ে জিসানের শার্টের কলার চেপে ধরে বলে, কেন বিয়ে করতে চাইছেন না? এখানে সমস্যাটা কি? আমার বোনের লাইফ কেন নষ্ট করতে চাইছেন? সবকিছু তো পারফেক্ট মতো চলছিল, তাহলে আপনার কিসে অসুবিধা? সফওয়ান এগিয়ে শাহনাফকে উদ্দেশ্য করে বলে, তুমি এত হাইপার হচ্ছ কেন? বাবা, তুমি না বুঝলেও জিসান ভাই খুব ভালো করে জানে আমি কেন এমন করছি। উত্তর দিন ভাই। পাশ থেকে জাফরিন এগিয়ে এসে বলে, জোর জবরদস্তি করার কোনো মানে হয় না। আমিও চাই না ওনার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হোক। আহনাফ ঠাস করে চড় মেরে দেয় জাফরিনের গালে। সবার চোখ বড় বড় হয়ে যায়। হওয়ারই কথা। আহনাফ এত রাগী ছেলে নয় যে কারো গায়ে হাত তুলে বসবে। তাছাড়া 18-19 বছরের মধ্যে আহনাফ এমন কিছু করার আচরণও করেনি। জাফরিন তো তার কলিজার টুকরা। জাফরিনের গায়ে হাত তোলা তো দূরের কথা, তাকে কখনো তুই বলেও সম্বোধন করেনি আহনাফ। সে জায়গায় আজকে হঠাৎ করে এমন আচরণ, অবাক না হয়ে কি থাকা যায়? আহনাফ চেঁচিয়ে বলে ওঠে, বিয়ে করবে না বললেই হলো। দিয়ে এগিয়ে সে আহনাফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আজকে তোর হয়েছেটা কি? কেন এমন উদ্ভট আচরণ করছিস? আম্মু তুমি জানো না, আপু জিসান ভাইয়াকে আগে থেকে ভালোবাসে। কাঁদতে কাঁদতে প্রতিটি রাত পার করে। তাদের 9 মাস আগেই তাদের বিয়ে হয়ে গেছে। দুই পরিবারের মাঝে মনোমালিন্য দেয়ালের কথা ভেবে তারা দুজনের তাদের দাম্পত্য জীবন কোরবানি করে চলেছে। এখন যখন পরিবারের পক্ষ থেকে সবকিছু মেনে নিয়ে ঠিক করতে শুরু করেছে, তখন কেন তাদের সমস্যা? আমি প্রতিবাদ করে ভুল কিছু করে থাকলে তুমি শাস্তি দাও আম্মু, আমার কোনো আপত্তি নেই। আদিব এগিয়ে এসে বলে, 9 মাস আগে তো আমার আর জান্নাতের বিবাহ হয়েছিল, তাহলে এই বিয়ে কখন কোথায় কিভাবে হলো? আহনাফ 2 হাত দিয়ে সমস্ত মুখমণ্ডল মুছে বলে, আমাদের বিয়ের একদিন পরেই তাদের বিয়ে হয়েছে। আহনাফ এবার একের পর এক খুলে বলে তাদের বিয়ের গল্প। আজাদ হোসেন সবকিছু শুনে জিজ্ঞাসা করলেন, আমির চৌধুরী তো সেদিন মৃত্যুবরণ করেছিল, ঠিক কিনা? হ্যাঁ নানা ভাই, সেদিন তিনি একের পর এক বড় ধরনের ধাক্কা খেয়েছেন। তো আবার আদরের ছেলের এতগুলো ধাক্কা দিয়েছে। সেদিন আমির চৌধুরীর ব্যবসার নামের কালো ধান্দার সকল কিছু ফাঁস করে দিয়েছিল এবং বড় বড় নেতাদের বিনাশ করে দিয়েছিল জিসান। আমির চৌধুরীর অগোচরে তাদের সাথে চিটিং করে বিয়ে করে নিয়েছে। খুব মারাত্মকভাবে রেগে বসার উদ্দেশ্য রওনা হলো। গ্যারেজের লোকজনদের কাছ থেকে জানতে পারে আমির চৌধুরীর সবচেয়ে ঘৃণিত শত্রু সফওয়ান অর্থাৎ আমার বাবাকে সম্মানের সহিত তার বাসায় ফিরে দেয়া হয়েছে। ভাগ্য সেদিন আমির চৌধুরীর সাথে স্বার্থপরতা করে তার সঙ্গ ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিতে সাহায্য করে। আহনাফ নিজেকে শক্ত করার প্রচেষ্টা চালিয়ে তার ফোন বের করে জিসান আর আহনাফের ডিল করা সেই পেপারের পিক বের করে বলে, ভাই, এটা আপনার আর আমার ডিল করা পেপার। এখানে আমার অনেক শর্ত পূরণ করার অঙ্গীকার করেছেন আপনি, কিন্তু আমি তেমন কোনো শর্তই রাখিনি। আপনার বাবা মারা যাওয়ার পর আমি বাবা মামাকে নিয়ে আপনার বাবার জানাজায় অংশ নিয়েছিলাম, যাতে আপনি আমার বোনকে অতি শীঘ্রই আপন করে নিতে পারেন। কিন্তু কি বলবো জানেন তো, সবসময় হিরো হিরো ভাব চললেও যেদিন সব সত্য জানতে পারলেন সেদিন থেকে কাপুরুষের মতো নিজেকে লুকিয়ে নিলেন। ইচ্ছে করলেই ডিল পেপার দিয়ে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ রক্তের সম্পর্কে, আত্মার সম্পর্কে কখনো ডিল করা পেপারের প্রয়োজন হয় না। আপনার কাছে আমাদের গুরুত্ব কতটুকু জানা নেই, কিন্তু আমার বোনের জন্য হলেও আপনার গুরুত্ব আমাদের কাছে অনেক। বাসার ঘরে বউ সাজে বসে আছে জাফরিন। বন্ধুদের থেকে বড় বাচ্চা বেঁচে সবেমাত্র রুমে ঢুকেছে জিসান। জিসান সোজা বিছানায় এসে জাফরিনের কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। জাফরিন কাপা গলায় সালাম দিলে জিসান জাফরিনের মুখ পানে তাকিয়ে বলে,
তোমার কাছে চাঁদের রূপ হার মানতে বাধ্য। তুমি জানো, আমার মা আমাকে ওয়াদা করিয়েছিলেন যাতে জীবনেও কোনো মেয়ের দিকে না তাকাই, অন্য কিছু তো বাদ। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমি আমার সাথে করা ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম। সেদিন যদি ঘুম চলে না আসতো, কি থেকে কি করতাম আল্লাহ জানেন। জাফরিন চোখ ঘুরে জিসানের দিকে তাকালে জিসান মিষ্টি করে হেসে বলে, শুধু এখানে শেষ নয়, তোমাকে না পেয়ে আমি আরো কত কি ভেবেছিলাম। জাফরিন নাক ফুলিয়ে বলে, আমার কাছে তো অভিযোগ করা উচিত যে ওনার ওয়াদা ভঙ্গ করে আপনি আমাকে নিয়ে উল্টাপাল্টা অনেক কিছু ভেবেছেন। জিসান দুষ্টু হেসে বলে, বলে লাভ নেই, আমি সেসব কিছুই বাস্তবায়ন করব ইনশাল্লাহ। জাফরিন লজ্জায় মুখ আড়াল করে নেয়। জিসান কিছুক্ষণ মুখ চেপে হেসে বলে, আচ্ছা আমাদের দুইবার বিয়ে হলো কেন? আদৌ কেমন হয়? জাফরিন মাথা দুলিয়ে হ্যাঁ বলে। জিসান অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানে তুমি সত্যি বলছো এমন অবাক করা ঘটনাকে? হ্যাঁ বলছি, কেননা আমার বাবা মায়েরও দুইবার বিয়ে হয়েছিল। আল্লাহ, কি বলছো, কিভাবে হয়েছিল? প্রথমবার বাবা আম্মুকে কিডন্যাপ করে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। দ্বিতীয়বারের বিয়েটাও এক প্রকার সারপ্রাইজের মতো হয়েছে, তবে সেটা পারিবারিকভাবেই হয়েছিল। তাদের বিয়েতে একটা কমন ব্যাপার ছিল, আম্মুর বিয়ে অন্য জায়গায় ঠিক হওয়ার পর বাবা ভিলেনের মতো উড়ে এসে জুড়ে বসতেন। জাফরিন খিলখিল করে হাসছে, জিসানও হাসছে, আর জাফরিনের হাসি ভরা মুখ প্রাণ ভরে দেখছে। ভালোবাসা তো এমনই হয়, মন থেকে যদি কাউকে মেনে নেয় তাহলে বাহ্যিক দিক থেকে যত ঝামেলা আসুক না কেন, সেটা ব্যক্তির ভালোবাসার চেয়ে ঊর্ধ্বে পৌঁছাতে পারবে না। পবিত্র ভালোবাসা অব্যক্ত থাকলেও সেই ভালোবাসাকে কখনো হেরে যেতে দিও না। আল্লাহ চাইলে অবশ্যই সফলতা আসবেই। প্রিয় লিসেনার, কেমন লাগলো আপনাদের গল্পটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই ধরনের গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ। সঙ্গে ছিলাম আমি ইফতি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।